নীল, আর কত? এবার একটু ভালো হও। আচ্ছা, ভালো হব। আগে তোমাকে নিয়ে হাসপাতালে যাই। না নীল, না, আমার আর ভালো লাগছে না। আমার একটা শেষ কথা রাখবে? প্লিজ, আগে হাসপাতালে চলো। বললাম না, আর বেশি সময় নাই। তোমার কাছে একটা শেষ চাওয়া চাইবো। হুম, একটা কেন, 10টা চাও। আজকে থেকে তুমি আর মারামারি, কাটাকাটি, খুনাখুনি করবে না। ওকে, তোমাকে ছুঁয়ে কথা দিলাম, আর মারামারি কাটাকাটি করব না। তবে আমি যে অন্যায় কিছু সহ্য করতে পারি না। আর কালকেই চলে যাবে এই শহর ছেড়ে। অন্যায় কিছু দেখলে সেটাই তুমি কি করবে সেটা আমি জানি না, কিন্তু তোমাকে ভালো মানুষ হতে হবে। ওকে, চলে যাব। আগে তোমাকে হাসপাতালে নিয়ে যাই, না হলে তোমার সব রক্ত শরীর থেকে পড়ে যাবে। তুমি আমার শেষ ইচ্ছাটা পূরণ করবে। হুম, করব। আমি জানি তুমি কারোর সাথে অন্যায় করো না। আর শোনো, নিজেকে বাঁচানোর জন্য তুমি যা ইচ্ছে করতে পারো, কিন্তু তোমাকে ভালো মানুষ হতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি ভালো মানুষ হব। আর পারলে পড়ালেখাটা শেষ। রিমি, রিমি প্লিজ কথা বলো। ওই রিমি, ওঠো না। আমি ভালো হয়ে যাব, প্লিজ উঠো। রিমি কোনো কথা বলছে না। সে আর কোনো দিন কথা বলবে না। কথা বলা তো দূরে থাক, মুখটাও খুলতে পারবে না, কারণ সে এখন পরকালে চলে গেছে। হ্যাঁ, রিমি মারা গেছে। সে নীলকে একা করে চলে গেছে। নীল হচ্ছে বগুড়া শহরের সবচেয়ে বড় গ্যাংয়ের লিডার, যে গ্যাংয়ের কারণে পুরো শহর দেশ কেঁপে ওঠে। কিন্তু কেউ জানে না কে এই গ্যাংয়ের কিং, কি তার নাম। এই গ্যাং লোকজন ছাড়া আর কেউ জানে না কে এই গ্যাংস্টার। হ্যাঁ, তার নাম নীল, নীল মেহরাজ, এই গ্যাংয়ের লিডার। তার কথাতেই এই গ্রুপ চলে। নীলের জানা মতে কেউ নাই এই পৃথিবীতে। তার আপন বলতে ছিল একমাত্র রিমি। সেও তাকে ছেড়ে চলে গেছে। নীলের কিছু শত্রু নীলকে মারতে আসছিল, কিন্তু নীলকে বাঁচাতে গিয়ে রিমি তার জীবনটাই দিয়ে দিল। এই পৃথিবীতে রিমিরও কেউ নাই, আপন বলতে ছিল একমাত্র নীল। নীল চলে আসলো রিমিকে কবর দিয়ে। এসে সে বসে আছে রিমির বাসার সামনে। হঠাৎ করে নীলের গ্যাংয়ের রাকি বলে উঠল, ভাই, এখন কি আমরা ওই শালা রুকুকে শেষ করতে যাব? রুকু হলো সে যে নীলকে মারতে এসে রিমিকে মারল। না রে, আজকে থেকে সব বাদ। আর আমি কালকে সকালে চলে যাব এই শহর ছেড়ে। কি বলেন ভাই? তাহলে যে আর এই দেশের মানুষগুলো শান্তিতে থাকতে পারবে না, আবার সেই অন্যায় অবিচার পাবে তারা। কেন? তোরা তো থাকবি তা দেখাশোনা করার জন্য। আপনি কই যাবেন? চলে যাব অন্য কোনো শহরে। আপনি ছাড়া যে আমরা চলতে পারবো না। পারবি রে, পারবি। আর আমি আজকেই যেতাম, কিন্তু রাত হয়েছে তো তাই গেলাম না। আর কালকে সকালে আমি চলে যাব। সকাল 6টা 23 মিনিট। ঘুম থেকে উঠে চলে আসলাম বাস স্ট্যান্ডে। সেখান থেকে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে চলে আসলাম বাসের কাছে। উঠে পড়লাম হানিফ পরিবহনের একটি বাসে। টিকিট কেটে উঠেছিলাম, আর শুনছিলাম বাসটা নাকি যাবে ঢাকাতে। বাসের মধ্যে উঠে ফোনের সিমটা খুলে রাস্তায় ফেলে দিলাম, আর সাথে সাথে সব পরিচিতদের থেকে আমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বাসে বসে বসে রিমির কথাগুলো ভাবছিলাম। মেয়েটা কেন এত পাগলি টাইপের ছিল? মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা, যেদিন আমি রিমিকে দেখেছিলাম। সেদিন রিমি প্রথম আমাদের মহল্লাতে আসে, আর এসেই আমার সাথে তার ঝগড়া লাগে। আমি সাধারণ মানুষের সাথেই জীবনযাপন করতাম, আর সেদিন থেকেই রিমির সাথে আমার পরিচয় হয়। রিমি দেখতে ছিল একটা পরীর মতো। তার চোখগুলো ছিল বিড়ালের চোখের মতো, আর যখন সে হাসতো তখন তার গালে টুল পড়তো। আমার সবচেয়ে বেশি ভালো লাগতো তার গাল আর চোখ। এই দুটি ছিল আমার সবচেয়ে পছন্দের। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। হঠাৎ বাসের হেল্পারের ডাকে ঘুম থেকে উঠে পড়লাম, আর বাস থেকে নেমে দেখলাম জায়গাটা ফার্মগেট। তারপর পা রাখলাম নতুন শহরে। সব মুখগুলোই যেন অচেনা। এর আগে আমি এই শহরে এসেছি বেশ কয়েকবার। তখন আমি আসছিলাম নিজের গাড়ি করে। আমি কয়েকটা কাজে এর আগেও ঢাকাতে এসেছিলাম।
আমি বাস স্ট্যান্ড থেকে নেমে চলে আসলাম আমার পরিচিত এক চায়ের দোকানে। আমি আগে যখন ঢাকাতে আসতাম তখন এই গফুর চাচার দোকানে চা খেতাম। গফুর চাচা খুব ভালো লোক, কিন্তু সে জানে না যে আমি নীল গ্যাংয়ের লিডার নীল। আমি সোজা গিয়ে চাচার চায়ের দোকানে বসে পড়লাম। চাচা আমাকে দেখে চিনতে পেরে বলে উঠল, আরে নীল বাজান দেখি, কেমন আছো বাজান তুমি? জি চাচা, ভালো। আপনি কেমন আছেন? আমার আর ভালো থাকা, আচ্ছা বাদ দোছে। তা কিল লাইগা ডাকাতে আইলা বাজান? চাচা, এবার অনেক দিন থাকা লাগবে। এখানে একটা কলেজে ভর্তি হয়েছি। ভালো কথা। তা বাজান আইলা কখন ঢাকায়? একটু আগেই। চা দেন তো আগে চাচা। কতদিন আপনার হাতে চা খাই না। ও, আর বেশি আহ না তো, তাই চা খেতে পারো না। চাচা, আমার থাকার জন্য বাসা লাগবে। সে কি, তুমি কিছু ঠিক না করে ঢাকা এসে পড়ছো? হুম। আচ্ছা, কোনো সমস্যা নেই, বাসা তোমার পাইয়ে দিননি। চাচা, এখন পাইয়ে দিলে ভালো হতো। কেন বাজান? না মানে একটু বাসায় যায় ঘুমাইতাম। আচ্ছা চলো। তারপর চাচা আমাকে বাসা ঠিক করে বাসায় দিয়ে আসলো। আমি বাসাটা ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। বাসাটা 3 তলা। আমাকে দেওয়া হয়েছে 3 তলার একটি রুম, যেখানে বাসাওয়ালারা থাকেন। তারপর আমি রুমটা পরিষ্কার করে শুয়ে পড়লাম। এমন সময় রিমির কথা মনে পড়ে গেল। সে তো আমাকে ভালো হতে বলেছিল, আর আমাকে পড়ালেখাটাও করতে বলেছিল। তাই ভাবলাম কালকে আমি কলেজে ভর্তি হতে যাব। তাড়াতাড়ি কলেজে ভর্তি হব, কারণ তখন নতুন কিছু ফ্রেন্ড হবে, আর আমি পুরনো সব কিছু ভুলে যাব আর ভালো হব। কারণ আমি যে রিমিকে কথা দিয়েছি। রাতে বাইরে থেকে খেয়ে এসে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল কে যেন এসে আমাকে ডাক দিল। আমি আবার এত সকালে ঘুম থেকে উঠি না। বারবার দরজা ধাক্কা দিচ্ছে। আমি অনেকটা বিরক্তি নিয়ে দরজাটা খুললাম। দরজা খোলার সাথে সাথে আমি পুরাই থ হয়ে গেলাম, কারণ সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সেটা দেখে থ হয়নি, থ হয়েছে তার এক হাতে একটা টিফিন বাটি আর অন্য হাতে একটা লাঠি। আমি অবাক হয়ে বললাম, কে আপনি, আর আপনার হাতে লাঠি কেন? কি করছিলেন? সে কখন থেকে ডাকছি। ও সরি, ঘুমাইছিলাম তো। ও আচ্ছা, এটা নিন। আমি আপনাকে চিনি না, আর আপনার জিনিস নিব কেন? আমি অনামিকা অস্তরা অনা, আর এটা আমার বাবার বাড়ি। এবার চিনলেন তো? এবার বাটিটা নিয়ে আমাকে উদ্ধার করুন, যত সব ফালতু মানুষ। বাটি নিব না, আপনি নিয়ে যান। বাবা দিতে বলছিল তাই নিয়ে আসছিলাম, আর আপনাকে দেখে তো মনে হয় আপনি পুরাই গাঁজাখোর। কি? মুখ সামলে কথা বলেন। দূর, না নিলে নাই, কোথা থেকে যে আসে এসব। বলেই অনা চলে গেল, আর আমি নিজের দিকে দেখে নিলাম। আসলেই তো আমাকে গাঁজাখোর দেখা যায়। তারপর ফ্রেশ হয়ে বাইরে এসে খাবার খেয়ে সেলুনে গেলাম চুলদাড়ি কাটাতে। তারপর চুলদাড়িগুলো কাটিয়ে বাসায় আসতেই আমি অবাক, কারণ সামনে অনা দাঁড়িয়ে আছে, তাও আবার আমার রুমের সামনে। আমি আসতেই বলল, আব্বু আপনাকে ডাকছিল। আপনি কোথায় গিয়েছিলেন? বাইরে গিয়েছিলাম। বাইরে গিয়েছিলেন কেন? আমি কতক্ষণ ধরে এখানে আছি জানেন? এমনি। আব্বু আপনাকে ডাকছে। আমি একটু পরে আসছি। তাড়াতাড়ি আসেন। হুম। এবার অনা তো কিছুই বললো না, তার মানে আমার সাথে এখন থেকে আর রেগে কথা বলবে না। তারপর আমি একটু পর অনার বাবার কাছে গেলাম। তিনি আমাকে দেখে বলল, আরে নীল যে, এসো বাবা, ভিতরে এসো। কেমন আছেন? বাবা ভালো আছি। আমাকে নাকি আপনি ডেকেছিলেন? বাবা। তা কিসের জন্য ডেকেছিলেন? না এমনি আর কি। এখানে কি কোনো সমস্যা হচ্ছে না তো? না না, কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলে আমাকে বলো। আচ্ছা বাবা। জি ওকে। চলে আসলাম নিজের রুমে। তারপর আমি গোসল করে শুয়ে পড়লাম। আসার সময় বাইরে থেকে খেয়ে এসেছিলাম। শুয়ে শুয়ে ভাবছি কি থেকে কি হয়ে গেল। আমার একটা মাত্র ভুলের কারণে রিমি আমাকে ছেড়ে চলে গেল। আমার কারণে শুধু শুধু রিমির মৃত্যু হলো। এসব ভাবছি এমন সময় মনে হলো যে রিমি তো আমাকে ভালো হতে আর পড়ালেখাটা করতে বলেছিল। আমাকে আবার পড়ালেখা করতে হবে।
আমি আগে অনেক কষ্ট করে এইচএসসি পাস করছি। রিমির কথা ভেবে আমি আবার অনার্সে ভর্তি হব। ঠিক করলাম রাতের বেলা আঙ্কেলের সাথে তা নিয়ে কথা বলবো। সন্ধ্যার সময় ঘুম ভাঙে। তারপর আমি উঠে গিয়ে হাত মুখ ধুয়ে বাইরে গেলাম। বাইরে চাচার চায়ের দোকানে গেলাম। চাচা, চা দেন তো। তারপর চা খেয়ে একটু ঘুরে ফিরে বাহির থেকে রাতের খাবারটা কিনে চলে আসলাম বাসায়। তারপর আমি খাবারগুলো রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসেই খাবার খেতে বসলাম। খাবারটা প্লেটে নিতেই আমার চোখের সামনে রিমের চেহারাটা বেশি উঠল, কারণ আমি আজকে বিরিয়ানি নিয়ে এসেছি। বিরিয়ানি ছিল রিমির সবচেয়ে প্রিয় খাবার। রিমের কথা মনে হতেই চোখ দিয়ে যেন পানি পড়তে লাগলো। আপনা আপনি পড়ছে। আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। অনেকক্ষণ কান্না করার পর চোখ মুখ ধুয়ে এসে আবার খেতে বসলাম। তারপর একটু খেয়ে বাকিটাতে পানি ঢেলে দিলাম, কারণ আমার মুখ দিয়ে যে আর খাবার ঢুকছে না। খাবার খেয়ে একটু পর আমি অনাজের রুমে গেলাম। আঙ্কেল আছেন কি? কি দরকার? একটু কথা ছিল। আমাকে বলেন আগে। না, আসলে আমি এখানে একটা কলেজে ভর্তি হতাম আর কি, তাই একটু কথা বলার ছিল। বাবাকে বলতে হবে না কোন ইয়ারে ভর্তি হবেন? অনার্স প্রথম বর্ষে। আমার কলেজে হবেন? সমস্যা নাই। কালকে সকালে রেডি হয়ে থাকেন। আচ্ছা। চলে আসলাম নিজের রুমে। শুয়ে শুয়ে ভাবছি যে অনা তো প্রথম দিন আমার সাথে খারাপ আচরণ করলো, তারপর থেকে আবার ভালো ব্যবহার করছে। কারণ কি? একটু চিন্তা করলাম, আরে ধুর, তার যা ইচ্ছা করুক, আমার কি তাতে। আমি কালকে কলেজে ভর্তি হতে পারলেই হয়। সকালে উঠে হাত মুখ ধুয়ে রুমে শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলছি। এমন সময় অনা রুমে আসলো। আপনি এখনো শুয়ে আছেন? কলেজে যাবেন না? আমি রেডি হয়ে আছি। আজকে ভর্তি হয়েই ক্লাস করবেন নাকি চলে আসবেন? দেখি কি করা যায়। আচ্ছা, সকালে খেয়েছেন কিছু? না, মানে রান্না করিনি। কি, এখনো খাননি? রাতে খেয়েছিলেন? বাহির থেকে এনেছিলাম। ও, চলেন আমাদের সাথে খাবেন। আরে লাগবে না, আমি বাহিরে খেয়ে নিব। আমাদের সাথে খেলে কি হবে? কিছুই হবে না। তাহলে চলেন। আর কোনো কথা বলতে না দিয়ে তাদের ফ্ল্যাটে নিয়ে খেতে দিল। তারপর খাবার খেয়ে বের হলাম কলেজে ভর্তির উদ্দেশ্যে। চলে আসলাম একটা বড় কলেজে। তার মানে অনা এই কলেজে পড়ে। দেখে বুঝলাম এটা সরকারি কলেজ। তারপর সে আমাকে ভর্তি করে দিয়ে তার কিছু বান্ধবীদের সাথে পরিচয় করে দিল। তারপর আমাকে বাসায় আসতে বলেও অনা তার বান্ধবীদের সাথে আড্ডা দিতে গেল। আমি বাসায় চলে আসলাম। আসার সময় বাইরে থেকে খেয়ে এসেছি। বাসায় এসেই দিলাম একটা ঘুম। অপরদিকে কলেজে অনার কিছু বান্ধবী বলছে, ও না, সত্যি করে বলতো, তুই কি কারণে ছেলেটার সাথে এত কথা কলেজে ভর্তি করালি? তোরা বুঝিস না কেন? আরে বুঝলে কি তোকে বলতাম নাকি? আরে ফ্রিতে বডিগার্ড পাওয়া যাবে, আর আমাদের কলেজের যা অবস্থা। মাঝে মাঝে তার পকেটও ফাঁকা করা যাবে। আরে দেখ না ছেলেটাকে কি করি। তাই তো বলি, ও না ওই ছেলেটার সাথে এত কথা বলে কেন? তারপর সবাই যে যার মতো বাসায় চলে গেল। এদিকে আমি গভীর ঘুমে মগ্ন হয়ে আছি। বিকেল 5টার সময় ঘুম ভাঙল। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম বাসা থেকে। উদ্দেশ্য চাচার দোকান। চাচার দোকানে গিয়ে চা খাচ্ছি। এমন সময় দেখি এখানকার নেতা নিশান হলো এখানকার বড় মাপের নেতা, যার ভয়ে আশেপাশে এলাকাগুলো কেঁপে ওঠে। কিন্তু সে আমার লোক ছিল। বগুড়াতে আমার সাথে দেখা করতে যেত। আমি নিশানকে দেখে অন্যদিকে হয়ে চা খেতে লাগলাম, আর মাঝে মাঝে ওর দিকে দেখতে লাগলাম। নিশান চাঁদা তুলছে। আমার বিষয়টা দেখেই রাগ উঠে গেল, কিন্তু রিমি বলা কথাটা মনে হতেই আবার চুপ হয়ে গেলাম। সে কিছু কিছু লোকদের মারল, যারা টাকা দিতে চাইছিল না তাদের। এবার চাচার দোকানের সামনে এসে চাচাকে বলতে লাগলো, কিরে বুইরা, চাঁদা দে। বাবা, আমার কাছে তো এখন টাকা নাই, পরে দিয়ে দিবনি। আরে বেটা, এখনই দে। বাবা, যে কটা টাকা আছে সেটা আমার ছেলেটার জন্য লাগবে, তাকে কলেজে ভর্তি করানো লাগবে। বেশি কথা না বইলা টাকা দে। বাবা, আমার ছেলেটারে কলেজে ভর্তি করামো টাকাটা দিয়ে। দিবি না তাহলে?
না দিমু না। দেখ কেমনে টাকা আদায় করে। এই বলে নিশান চাচাকে দোকানে থেকে বাইরে বের করে নিয়ে এসে চাচার পায়ে একটা বাড়ি দিল আর চাচা বসে পড়লো মাটিতে। এটা দেখে আমি কিছু না বলে পিছে থেকে নিশানের কাঁধে হাত রাখতে যাব, এমন সময় নিশানের একটা লোক কিরে কই যাস তুই? চাচাকে মারছে, চাচাকে নিয়ে আসতে যাচ্ছি। কিরে নতুন নাকি? জি ভাই। জানিস ওটাকে? না ভাই, কে উনি? আব্বে শালা ওটা নিশান ভাই। ও যাই হোক না কেন, আমি চাচাকে নিয়ে আসতে গেলাম আমাকে ধাক্কা দিয়ে। শালা সর এখান থেকে। ভাই আপনি নিশান ভাইকে এদিকে হতে বলবেন একটু। কিরে শালা এত কথা বলিস কেন? একবার শুধু এদিকে হতে বলেন, আমি শুধু তার মুখটি দেখব। মুখ দেখবি কেন? পরে কোথাও দেখা হলে যাতে চিনতে পারি। তারপর লোকটি নিশানকে ডাক দিল। নিশান লোকটির কাছে চলে এসে বলে, কিরে ডাকলি কেন? ও নাকি আপনাকে দেখবে। কে রে তুই? জি ভাই আমি। নিশান তো আমাকে দেখেই অবাক, কারণ নিশান আমাকে আগে থেকে চিনে। ভাই আপনি এখানে? তোর কর্মকাণ্ড দেখতে। এখানে আসবেন আগে বলবেন না আমাকে? হঠাৎ করে আগের লোকটি বলল, নিশান ভাই আপনি শালারে ভাই বললেন কেন? আমার সামনে আয় তোরে বলতাছি। লোকটি সামনে আসতেই নিশান লোকটিকে দিল 3টা ঠাস ঠাস করে চর। তারপর তুই বাইরে চিনস? না ভাই। আরে হালার পুত, জীবনে নীল গ্যাংয়ের নাম শুনছস? না তো। 5 স্টার মুখোশধারী গ্যাংয়ের নাম বা পেপারে দেখছিলি? যাদের ভয়ে এই পুরো দেশ কাঁপে। শালা এই হলো নীল ভাই, সেই গ্যাংয়ের লিডার। কি? তারপর আমার কাছে এসে আমার পা ধরে বলছে, ভাই আমাকে মাফ করে দেন। তোমার নাম কি? রাজু। যে কাজগুলো করো আর এগুলো করবে না। আর নিশান শুন, জি ভাই বলেন। যেটা দেখলাম এরপরে যেন আর না দেখি। তাহলে আমরা চলবো কেমনে? শোন, অন্য কাজ করে টাকা উপার্জন করবি, আর আমার সামনে যাতে এগুলো না দেখি। জি ভাই। আর আমাকে যে তোরা চিনিস এটা কাউকে বলবি না, ওকে? কেন ভাই? যেটা বলছিস সেটা কর, আর যদি কেউ আমার আসল পরিচয় জানে তাহলে তুই শেষ। জি ভাই। আর যা যা টাকা নিছিস তাদের ফেরত দিয়ে দে। ওকে ভাই। তারপর আমি চাচার কাছে গেলাম, দেখি চাচা মাটিতে বসে আছে। চাচা তোমার লাগেনি তো? না বাবা লাগেনি। তা তোমার ছেলে কোন ক্লাসে পড়ে? এবার কলেজে ভর্তি হবে বাবা। আচ্ছা আমি ভর্তি করাই দিমুনি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিমু। বাদ দেন তো চাচা, দোকানে বসো। তুমি কি নিশানকে আগে থেকে চিনো? না তো, কেন? না, তোমার কথা শুনে সে সবাইকে টাকা দিয়ে গেল তো তাই। আরে ওদেরকে ভালোভাবে বুঝাইলাম তাই ফেরত দিল। ও তারপর চাচা দোকানে বসলো আর আমি চায়ের টাকা দিয়ে বাসায় চলে আসলাম। আসার সময় বাইরে থেকে আনা খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ সকালে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল কলেজে যাইতে হবে। সকাল 8টার সময় ঘুম ভাঙলো, তাও আবার অনার ডাকে। সে এসে সকালে ডাক দিয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে ভাবতেছি, মেয়েরা এত সকালে কেমনি ঘুম থেকে উঠে? না বাবা থাক, আমার এত চিন্তা করে কাজ নাই, তাড়াতাড়ি রেডি হয়ে কলেজে যাইতে হবে। তারপর ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে একটু বসে থেকে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। নিচে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য, কিন্তু তা আসার কোনো নামগন্ধই নেই। হঠাৎ পেছনে থেকে কে যেন মাথায় হালকা করে থাপ্পড় দিল। আমি পেছনে তাকাতেই অনা বলে উঠল, ওই আমি কলেজে নিয়ে ভর্তি করাই দিলাম, আবার আমারই না নিয়ে যাওয়া হচ্ছে? আরে আমি মনে করেছিলাম যে আপনি চলে গেছেন তাই। থাক আর বলতে হবে না, এবার রিক্সা ডাকেন। অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু পাইতেছি না। কেন পাচ্ছেন না? আমি কি জানি। তাই আপনি একটু চেষ্টা করেন না। আমি ডাকবো রিক্সা? আর ডাকা লাগবে না, ওই যে ফাঁকা রিক্সা চলে যাচ্ছে, ডাক দেন। তারপর রিক্সা উঠে কলেজে চলে আসলাম। তারপর কলেজের গেট দিয়ে যেই ভেতরে প্রবেশ করব তখনই এক বড় ভাইয়ের ডাক। জি ভাই বলেন। নাম কি তোর? নীল মেহরাজ। এবার আরেক ভাই বলল, তুই ওনার লগাইলি কেন? আমরা একই বাসায় থাকি তো তাই। কি রে, রনি হালাই কয় কি? প্রথমে যে বলেছিল তার নাম নাকি রনি। হালা এক বাসায় থাকলে কি এক লগ আসা লাগে? না। তাহলে আসলি কেন?
সিয়াম হালারে দে 2টা। কথাটা বলতে দেরি আর সিয়াম ভাই মারতে দেরি না, 2টা থাপ্পড় দিল। আমার তো মাথায় রাগ উঠে গেল, কিন্তু রিমি বলা কথাটা মনে পড়তেই সব রাগ শেষ। ভাই মারলেন কেন? আবে হালাই দেহি কই ফিয়ত চায়। না মানে যে কারণে মারটা খেলাম সেটা জানলে আর সেই কাজটা করব না, তাই জানতে চাইছি। শুন, তাহলে ওনাকে আমি ভালোবাসি তাই। সিয়াম ভাই কি অনারে বলছেন ওরে ভালোবাসেন? তা কি তোরে বলা লাগবে? না ভাই, আর আসবো না ওনার সাথে। যা। জি। তারপর চলে আসলাম ওখান থেকে। সোজা ক্লাসে এসে বসে আছি, ক্লাসে কেউ নেই, বাইরে তাকিয়ে আছি আর ভাবছি বড় হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ আমারে মারার সাহস পায় নাই, আর আজকে আমাকে চোর মারল। এসব ভাবছি এমন সময় একটা ছেলে আমাকে বলল, তোমার সাথে যারা এমন করলো তারা আমাদের ক্লাসেরই। ও আমি রাসেল। নীল। ওরা সবগুলো অনার বন্ধু। তোমারে মারছে এটা আমি দেখেছি। সিয়াম নাকি অনাকে ভালোবাসে, তাই হয়তো আমাকে অনার পাশে দেখে রেগে মেরেছে। কে তোমারে বলছে যে ওনাকে ভালোবাসে? সিয়ামই তো বলল। আরে পাগল, ওটা তাদের প্ল্যান ছিল। তোমার সাথে ওরা মজা করেছে। কি এটা মজা? কাউকে অপমান করাটা কি মজা মনে হয় তাদের? আমার বিশ্বাস হচ্ছে না। আমার সাথে আসো। কোথায়? আরে আসো আগে। আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো সিয়ামদের পেছনে। সিয়ামরা বলা বলি করছে। পালাই নতুন আইসাই অনালগে ভাব জমাইছে। হ দোস্ত, আমরা তার কত আগের বন্ধু। আমাগো লগে এত এমন করে কথা বলে না, একসাথে আসে না। আমার মতে আরো 2টা দেওয়া লাগতো। আরে বেটা পরে দিয়াই মনি। কালার মিথ্যা বইলা 2টা দিলাম। আমি আর তাদের কথা শুনলাম না, মন খারাপ করে চলে আসলাম তাদের কাছ থেকে। সিয়ামদের কাছে থেকে চলে আসলাম ক্লাসে। তখন আবার রাসেল বলল, কি বিশ্বাস হলো তো? আচ্ছা ওসব বাদ দাও, তোমার বাসার সবাই কেমন আছে? ভালো। তারপর রাসেলের সাথে কিছুক্ষণ কথা বলার পর ক্লাস করে চলে আসছিলাম বাসার দিকে। এমন সময় অনা ডাক দিল। আমি শুনেও না শোনার ভান ধরে আসতেছি। আবার ডাক দিল আমার নাম ধরে। আমি দাঁড়ালাম, আমার কাছে এসে বলতে লাগলো, কি হলো? আমায় না নিয়ে চলে যাচ্ছিলেন কেন? আমি ভাবছিলাম আপনি চলে গেছেন তাই। ও আচ্ছা, এখন থেকে আমরা বন্ধু হলাম। আর আপনি করে বলবে না, এখন থেকে নাম ধরে বা তুমি করে ডাকবে, ওকে? না মানে? কি না মানে? আচ্ছা থাকবো। আচ্ছা চলো বাসার দিকে যাই। কলেজের বাইরে কিছু বখাটে পোলাপাইন অনাকে নিয়ে বাজে কথা বলছিল। তার মোট 4 জন ছিল, তারা বলা বলি করছে। দোস্তরা দেখ, মালটা কিন্তু সেই রকম সেক্সি। এই কি যে বলবো মালটা রে ভাই, ফিগারটা দেখো। মালের সাথে ওইটা কেরা ভাই? কেউ মালটা উনা নিয়ে আসতে পারলে আমি 1000 টাকা দিব। আমি আর অনা রিক্সার জন্য অপেক্ষা করছিলাম, তখনই তারা বলা বলি করছিল। এমন সময় ছেলেগুলোর মধ্যে একজন আমাদের কাছে এগিয়ে আসছে। তা দেখে তো অনা ভয় পেয়ে গেল, কারণ অনা এতক্ষণ সব শুনছিল। ছেলেটা আমাদের কাছে এসে যেই অনার গায়ের ওড়না নিতে যাবে, তখনই অনার ছেলেটিকে টাটিয়ে একটা চড় মারল। সাথে সাথে আশেপাশের সব মানুষ চলে আসলো। অনা তখন সাহস পেয়ে বলতে লাগলো, কি রে, তোরা না আমার ওড়না নিতে এসেছিলি, তো ওড়না নিলি না কেন? আয় আমার ওড়না নিতে আয়। আরও অনেক কিছু বললো তাদের। তারপর যা করলো তা আমি বিশ্বাসই করতে পারছি না, কারণ অনা সবার সামনে আমাকে ঠাস ঠাস করে 4টা চড় মারলো। আমি তো অবাক হয়ে অনার দিকে তাকিয়ে আছি। আমার এভাবে তাকানো দেখে অনা বলতে লাগলো, তোকে দেখতে তো বীর পুরুষের মতো, কিন্তু তুই যে এত কাপুরুষ তা আমার জানা ছিল না। আমি আবার কি করলাম? আর তুই তো কারি করছে কেন? যখন ওই ছেলেগুলো আমাকে ওই কথাগুলো বলতে লাগলো, তা শুনেও তুই কেন কিছু বললি না? আরে আমি কি করব, তার আগেই। তোর কথা শুনতে ভালো লাগছে না, শর্ত। ও আচ্ছা, আমি চলে গেলাম। যা তো, আমাকে বলছিস কেন? চলে আসলাম অনার সামনে থেকে। খুব খারাপ লাগছে। আমাকে কেউ কখনো মারা তো দূরের কথা, কেউ কখনো মুখেও আনেনি, আর আজকেই 2 জন মানুষ আমাকে মারলো, তাও আবার কলেজে এসে। কেন করলো ওরা এমন? আর ওনা তো আমার আগেই ছেলেগুলোকে মারার বকা দিল, তাহলে আমার দোষ কোথায়? এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম।
বিছানায় শুয়ে শুয়ে রিমির একটা ছবি নিয়ে তাতে হাত বোলাতে বোলাতে বলতে লাগলাম, আচ্ছা রিমি, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম যে আমাকে ছেড়ে চলে গেলে? কেন চলে গেলে আমাকে রেখে? কি দোষ করেছিলাম আমি? আচ্ছা জানো, তোমার কথা মতো আবার পড়ালেখা শুরু করলাম। আজকে কলেজের প্রথম দিন ছিল। এই প্রথম দিনে আমাকে দুজন ব্যক্তি মারলো। আচ্ছা তুমি তো জানো, আমার কেউ মারা তো দূরের কথা, আমাকে মারার কথা কেউ কল্পনাও করতে পারে না। আর আজকে কলেজের প্রথম দিনে দুজন ব্যক্তি মারলো, কিন্তু দেখো সেখানে তো আমার কোনো দোষ ছিল না। এসব ভাবতে ভাবতে কখন যে রিমির ছবি বকি নিয়ে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। আর এদিকে অনার মাথা ঠান্ডা হলে সে বসে বসে ভাবতে থাকে যে সে নীলকে কেন মারলো। নীল তো কোনো দোষ করেনি, ছেলেটা আসার সাথে সাথেই তো সে তাকে মারলো। নীলকে তো সে কিছু বলার সময় দেয়নি। এসব ভাবতে ভাবতে সে নীলের রুমে চলে গেল। আর সেখানে যাইতেই তার বুকটা ফেটে কান্না চলে আসলো, কারণ নীলের গালে যে 5টা আঙুলের ছাপ বসে আছে, আর যদি সেখানে আস্তে করে টোকা দেওয়া যায় তাহলে মনে হয় রক্ত বের হয়ে আসবে। আর নীল ঘুমের মধ্যেও কান্না করছে। আর সে বেশি অবাক হলো নীলের বুকে কার যেন ছবি দেখে। তাই সে যে নীলের কাছে যাবে এমন সময় নীল ঘুম থেকে জেগে ওঠে। আর ওনাকে আমার রুমে দেখে চমকে উঠলাম। আমি ঘুম থেকে উঠে আমার রুমে ওনাকে দেখে চমকে গেলাম, কারণ ওনা আমার রুমে বেশি আসে না। আসছে থেকে আজ নিয়ে প্রায় 2 বার আমার রুমে আসলো। আমি ওনাকে দেখে বললাম, কি ব্যাপার আজকে আমার রুমে? আসতে পারি না বুঝি? আপনাদের বাড়ি, আপনার যখন খুশি তখন আসতে পারেন। তাই তো। আচ্ছা সরি। সরি কেন আবার? কলেজে সবার সামনে মারার জন্য। ও সরি বলার কি আছে? আরে আমি তো রাগের মাথায় তোমায় মেরেছি, তাই না? আচ্ছা কালকে কলেজে যাওয়ার সময় আমারে নিয়ে যাইও। আর আমারে আপনি আপনি করছো কেন? তো কি করব? কোথায় আপনি আর কোথায় আমি? বললাম তো সরি। আচ্ছা যাও। কোথায় যাব? বাহিরে যাও। তারপর অনা চলে গেল। আমি তাড়াতাড়ি দরজা লাগাই দিলাম, কারণ অনা আবার যে কোনো সময় রিমির ছবির বিষয় নিয়ে কথা বলতে পারে। তাই আমি অনাকে তাড়াতাড়ি চলে যেতে বললাম। তারপর অনা চলে গেল আর আমি উঠে রিমির ছবিটা আবার আগের জায়গায় রেখে দিলাম। তারপর ফ্রেশ হয়ে এসে বুঝতে পারলাম আমার পেটের মধ্যে ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে। আরে ভাই, ক্ষুধার জ্বালায়, মানে খুব ক্ষুধা লাগছে, তাই বাইরে চলে আসলাম দুপুরের খাবার খাইতে। যদিও এখন বিকাল 5, তারপরেও আমার কাছে দুপুর, কারণ আমি দুপুরে কিছু খাইনি। খেয়ে আসলাম বাহির থেকে। তারপর চলে আসলাম সেই পরিচিত চাচার দোকানে। এসেই, চাচা কেমন আছেন? বাবা ভালো আছি, তুমি কেমন আছো? জি ভালো আছি। চা দেন তো একটা। আর আপনার ছেলেকে কাল সকালে এখানে থাকতে বলবেন। কেন বাবা, আমার ছেলেরে দিয়ে কি করবা? আরে আপনার ছেলেকে কলেজে ভর্তি করা লাগবে না, তাই তো? সত্যি বলতেছো বাবা, আমার ছেলেরে কলেজে পড়াবা? চাচা। আমি যে খরচ বহন করতে পারবো না। চিন্তা করি না চাচা, আমি ওর পড়াশোনার খরচ চালামো। সত্য কইতাছো বাবা? চাচা। সন্ধ্যার পর চলে আসলাম বাসায়। এসে পড়লাম আরেক বিপদে। বিপদটা হলো আমি রাতের খাবার আনতে ভুলে গেছি। তার থেকে ভালো একটা কাজের বুয়া রাখবো। চলে গেলাম বাড়িওয়ালার কাছে। তারপর তার সাথে কথা বলে রান্না করার জন্য একটা মহিলা ঠিক করলাম। যাক, আজকে একটা রান্নাবান্না করার লোক ঠিক করে আসলাম। কালকে থেকে আর কোনো কষ্ট করে বাইরে থেকে খেতে হবে না। তাই রাতে শুয়ে পড়লাম। কেন জানি ঘুম ধরছে না, শুধু বারবার রিমির মুখটা বেশি উঠছে। হঠাৎ করে মনে পড়ে গেল রিমির ছবিটার কথা। তারপর আমি রিমির ছবিটা বের করে দেখতে লাগলাম। কতক্ষণ যে দেখেছি মনে নাই। সকাল সকাল কে যেন দরজা ধাক্কা দিচ্ছে, তাই তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। দেখলাম অনা দাঁড়িয়ে আছে। আমি বলতে লাগলাম, এত সকালে আমার রুমে কি চাই? তোমার নাকি রান্না করার লোক লাগবে? জি লাগবে, আর আঙ্কেল তা ঠিক করেছে। হাসেন কেন? আবার আপনি করে বলছো কেন? আরে তুমি হাসছো কেন? কাজের লোক লাগবে না। কেন? আজকে থেকে আমাদের সাথে খাবা। না না, তা হয় না। কেন হয় না? এমনিতেই। তাছাড়া আঙ্কেল কি মনে করবে? বাবাই আমাকে এই কথা বলেছে। ও তাহলে আমাদের সাথে খাচ্ছ আজকে থেকে? দেখি কি করা যায়। দেখি নয়, খেতে হবে।
তবে একটা কথা আছে, কি কথা? আমিও কিন্তু বাজার করার জন্য টাকা দেব। আচ্ছা দিও। অনা চলে গেল, আমিও ফ্রেশ হতে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে শুয়ে আছি, এমন সময় আবার ওনাদের বাসার কাজের মেয়েটা আমাকে খাবার জন্য ডাক দিল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:23 বাজে, তাই খাবার খাইতে চলে গেলাম। টেবিলে বসে দেখি অনা নাই। তারপর খাবার টেবিলে আঙ্কেল বলল, তা বাবা, তোমার পরিবারের আর সদস্যগুলো কই? তারা কি গ্রামের বাড়িতে আছে নাকি? না মানে আঙ্কেল, আমার কেউ নাই। কেউ নেই মানে? সবাই মারা গেছে। মিথ্যা বললাম, কারণ আমি জানি না আমার বাবা মা কে, তারা বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানি না। থাক বাবা, মন খারাপ করো না, আর এটা নিজের বাড়ি মনে করে খাবে। এমন সময় অনার টেবিলে বসতে বসতে বলল, বেশি বেশি করে খেয়ে আমার মতো মুটকি হতে হবে কিন্তু। কে বলল আপনি মুটকি? কেউ বলেনি, আমি বললাম। ও। তারপর খাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, এমন সময় অনা বলল, আমাকে নিয়ে যাবে না? আজকে পারবো না। কেন? আমার সাথে আরও একজন যাবে। কি ব্যাপার, একদিনে কাকে পটালে? আর একটা ছেলে যাবে। ও, তাহলে কালকে থেকে কিন্তু প্রতিদিন নিয়ে যেতে হবে। আচ্ছা নিয়ে যাব। অনা চলে গেল, আমিও চাচার দোকানে চলে আসছি। আর ভাবছি অনা মেয়েটা আসলেই ভালো, কিন্তু তার একটু বেশি রাগ। আর মাত্র কয়েকদিনের পরিচয়ই আবদার করছে আমার কাছে। এসব ভাবতে ভাবতে চলে আসলাম চাচার দোকানে। সেখানে চাচার সাথে একটা ছেলেকে দেখলাম, মনে হয় এটাই চাচার ছেলে। আমি চাচার কাছে গিয়ে, চাচা কেমন আছো? ভালো বাবা, তুমি কেমন আছো? ভালো চাচা। আর তোমার ছেলে কই? ওই যে। যাকে ভাবলাম চাচার ছেলে তাকেই দেখি। ও, তোমার নাম কি? রাজু মিয়া। ভালো নাম তো। চা নেও বাবা। রাজু, তুই আমাকে ভাই বলে ডাকবি। তারপর রাজুকে নিয়ে কলেজে চলে আসলাম। তারপর রাজুকে কলেজে ভর্তি করে দিয়ে ওকে ওর ক্লাস দেখে চলে আসলাম আমার ক্লাসে। ক্লাসে গিয়ে দেখলাম রাসেল বসে আছে। তারপর তার সাথে নানা ধরনের বিষয় নিয়ে কথা বললাম। আজকে অনেক একটু দেরি করে আসলো। ক্লাস করে বাসায় আসার সময় অনা নাকি আমার সাথে আসবে, তাই চাচার ছেলেকে তার বাসায় পাঠিয়ে দিয়ে আমি আর অনা হেঁটে হেঁটে বাসা থেকে যাচ্ছি। আজকে নাকি হেঁটে হেঁটে বাসায় যাব। আসলে অনাদের বাসা থেকে কলেজের দূরত্ব মাত্র 2 কিলোমিটার রাস্তা, তাই হেঁটে হেঁটে কলেজের গেট দিয়ে বাইরে বের হচ্ছিলাম। এমন সময় কালকের ছেলেগুলো আসলো। আজকে রাসেলের থেকে জানতে পারি যে এদের নাম জয়, রিমন, রিফাত, রানা। এসেই অনার ওড়নাটা টান দিয়ে নিল। অনা কিছু বোঝার ওঠার আগেই তার ওড়নাটা টান দিয়ে নিয়েছে আর বলছে, আরে বেটা রানা, আজকে তোরে আদর দিব। দেখি আজকে তুই কি করতে পারিস। অনা আমার রুমে আসলো, এসে আমার দিকে তাকিয়ে তো আবার মারলো। আজকেও আমার গালে সে আগের দিনের মতো দাগ হয়ে গেছে, আর আমার চোখ দিয়ে ঘুমের মধ্যে পানি পড়ছে। এবার আমার কান্না দেখে অনারও কান্না চলে আসলো। সে কান্না করতে করতে চলে গেল, আমার কাছে আসলো না। অনা তার রুমে গিয়ে কান্না শুরু করে দিল। আমার ঘুম ভেঙে গেল। তারপর রাতের খাবার খেয়ে আসলাম অনাদের ফ্ল্যাট থেকে। আজকে কোন দিক দিয়ে যে রাত হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না, তাই খাবার খেয়ে চলে আসলাম আমার রুমে। এসেই আমার বিছানায় শুয়ে পড়লাম। ঘুম আসছে না, তাই একটা বই হাতে নিয়ে পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙল অনাদের কাজের বুয়া ডাকে, ভাইজান উড়েন, সকাল হইয়া গেছে, তুমি যাও আমি উঠছি। তাড়াতাড়ি আহেন। আচ্ছা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শুয়ে আছি। আবার বুয়া ডাকতে আসলো, খাবারের জন্য ডেকে গেল। আমি গিয়ে খেয়ে আসলাম, আবার রুমে এসে শুয়ে পড়লাম। কেন জানি আমার সারাদিন শুয়ে থাকতে মন চাচ্ছে, তাই আবার শুয়ে আছি। আজকে কলেজে যাইতে মন চাচ্ছে না। এদিকে অনা ভাবছে, নীল এখনও আসছে না কেন? আজকে কি নীল কলেজে যাবে না? না আমার জন্য আসছে না? না যাবে মনে হয়, আমার জন্যই হয়তো আসছে না। আমি আগে চলে যাই, পরে কলেজে আসলে সরি বলবো নি। অনা কলেজে চলে গেল। গিয়ে দেখলো সিয়াম সহ ওর আরও কয়েকজন বন্ধু একসাথে বসে আছে। অনা তাদের কাছে গিয়ে বলতে লাগলো, ধন্যবাদ সিয়াম। ধন্যবাদ কেন? কালকে ওই শয়তানদের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। ও, এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আর তুমি যে ওই নীলের সাথে আসো, ওই নীল কই? পরে আসবে মনে হয়।
তুমি কেন যে ওই কাপুরুষ ভিতর ডিমের সাথে আসা যাওয়া করো? আজ থেকে আমার সাথে আসা যাওয়া করবা। কেন? তোমার সাথে আসা যাওয়া করবো কেন? আরে যদি আবার কোনো বিপদে পড়ো তাহলে আমি তোমাকে রক্ষা করব। আচ্ছা। কিছুক্ষণ ভেবে বলল, কারণ তাকে এখন একমাত্র রক্ষা করতে পারে সিয়ামই, কারণ সেই এখানকার টপ গুন্ডা নিশার ভাইকে মেরেছে। আর তাছাড়া নীলের থেকে দেখতে সিয়ামও কম না। তাহলে যাওয়ার সময় একসাথে যাব। আচ্ছা। এদিকে আমার ঘুম আসছে না। সকাল 10:30 বাজে, তাই উঠে বিছানায় বসে বসে রিমির ছবি দেখছি। হঠাৎ মনে পড়লো কালকের কথা। কালকে তো সিয়াম আমার কথা মতো রানাদের মারল, তাহলে আজকে তো নিশানের কলেজে আসার কথা। তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের দিকে চলে আসলাম। কলেজের গেটের সামনে একটা দোকানে বসে আছি, এক হাতে একটা চা আর অন্য হাতে একটা সিগারেট। অনেক দিন থেকে সিগারেট খাই না, তাই আজকে খাইতে ইচ্ছা করলো। চা সিগারেট প্রায় খাওয়ার শেষের মধ্যে এমন সময় দুইটা জিপ এসে ঢুকলো আমাদের কলেজের গেট দিয়ে। আমি দেখলাম প্রথম চিপে জয়, রানাসহ আরও 3 জন, পরের চিপে নিশানসহ আরও বেশ কয়েকজন লোক। তারা গিয়ে কলেজের মাঠে গিয়ে থামলো। আমি চাটা শেষ করতে লাগলাম, কারণ খাবার জিনিস কখনো নষ্ট করতে নাই। এদিকে নিশানকে দেখে কলেজের মাঠ পুরো ফাঁকা হয়ে গেল। সবাই দ্বিতীয় তলার উপরে উঠতে লাগলো। তা দেখে নিশান ওর বাইকে বলল, যারা তোরে মারছে তাদেরকে ডেকে নিয়ে আয়, আর মেয়েটাকেও নিয়ে আসিস। আচ্ছা ভাই। কিছুক্ষণ পর জয় আর ওর সাথে থাকা লোকগুলো সিয়ামসহ ওর বন্ধুদেরকে ধরে নিয়ে আসলো। আর ওদের সাথে আমাকেও আনা হলো নিশানের সামনে। কলেজ মাঠে শুধু নিশান, ওর ভাই আর ওদের সাথে থাকা লোকজন ও সিয়ামের বন্ধু, আর অনা ছাড়া কেউ নেই। নিশান এবার সিয়ামকে বলল, কিরে, তুই জানিস না জয়কে? জি ভাই, জানি, আপনার ছোট ভাই। তাহলে ওরে মারলি কেন? জয় ওনার ওড়না নিয়ে নিয়েছিল ভাই। তাই ওরে মারছিস? ভাই। নিশান এবার অনার অন্যটা নিয়ে নিল আর বলতে লাগলো, আমি ওর উন্নাটা নিলাম, আমার মারতো দেখি। সিয়াম চুপ করে দাঁড়িয়ে আছে। এই বিশু, যা একটা লাঠি নিয়ে আয় তো। বিশু নিশানের লোক। লাঠির কথা শুনে সিয়ামসহ ওর বন্ধুরা ভয়ে প্যান্ট নষ্ট করে দিল। এদিকে আমার চা খাওয়া শেষ। বিল দিয়ে কলেজের মাঠে দিয়ে হেঁটে হেঁটে ওদের কাছে যাচ্ছি। আমি প্রায় ওদের কাছে যাইতেই বিশু লাঠি নিয়ে গিয়ে নিশানের হাতে দিল। হঠাৎ সিয়াম বলল, ভাই, আমি একজনের কথা শুনে জয়রে মারছিল। কেই? কার কথা শুনে? পিছনে দেখেন, ওই ছেলেটার। আমাকে দেখিয়ে বলল। নিশান পেছনে না তাকিয়ে বিশুকে বলল, বিশু, যা তো ওই কুত্তার বাচ্চাকে নিয়ে আয় তো। বিশু এসে আমার শার্টের কলার ধরে নিয়ে আসলো। আমাকে নিশানের সামনে নিয়ে আসা হলো। নিশান আমার দিকে তাকিয়ে তো অবাক, কারণ নিশান আমাকে চিনে, তাই বলল, ভাই, আপনি এখানে? আর বিশু, তাড়াতাড়ি কলার ছাড়। কেন ভাই? আর আপনি হালার পুত্রে ভাই ডাকলেন কেন? তাড়াতাড়ি ভাইয়ের পা ধরে মাপ চা, নইলে তরে আমি আজ এখানে শেষ করে দেব। নিশান চুপচাপ থাক। তোর এত বড় সাহস, তুই আমার বাইকে তুই করে বলছিস? বলেই আমার কাছে আসতে যাবে, এমন সময় নিশান জয়রে একটা চোর মেরে বলল, জয়, তাড়াতাড়ি ভাইয়ের পা ধর। আমি কেন ওই ফকিন্নির বাচ্চার পা ধরবো? এটা আমার আর সহ্য হলো না, তাই নিশানের হাতে থাকা লাঠিটা নিয়ে দিলাম জয়ের ডান পায়ে একটা বাড়ি। সাথে সাথে কলেজের সবাই মাঠের মধ্যে আসলো, এসে গোল হয়ে দাঁড়ালো। আর বিশু আমার কলার ছেড়ে দিল। তরে বললাম না চুপচাপ থাক। নিশান, তুই আর ওড়না নিলি কেন? ভাই, আমার ভুল হয়েছে। ওড়নাটা অনাকে দিয়ে। তা তুই কলেজ আসলি কেন? জয়কে সিয়ামেরা মারছিল তো, তাই। ওরে কেন মারছিল তুই তা জানিস? না তো। তোর ভাই ওনার ওড়না নিয়ে গিয়েছিল, তাই মেরেছে। আমি তো জানি না যে এই জন্য ওরে মারছে। আচ্ছা ভাই, আমরা তাহলে চলে যাই। তোর ভাইরে বলিস আজ থেকে যেন ভালো মতো লেখাপড়া করে। আচ্ছা ভাই। চলে যা। তারপর কলেজ থেকে নিশান আর ওর ভাই সহ সবাই চলে গেল। নিশান চলে যাওয়ার পর আমিও আমার বাসার দিকে চলে আসতে লাগলাম। অনা আমাকে ডাক দিল। আমি শুনেও না শোনার ভান করে চলে আসছি। আমি প্রায় গেটের কাছে চলে আসছি। এমন সময় আমি আর হাঁটতে পারছি না, মনে হয় কে যেন আমাকে পেছন থেকে টেনে ধরেছে। আমি হাঁটতে না পেরে পেছনে তাকালাম, কারণ পেছনে আমাকে অনা ধরে রেখেছে। আমি ওনাকে বললাম, কি হয়েছে, এভাবে ধরে রেখেছেন কেন?
আর আপনি আমার শার্ট টানছেন কেন? আমি তোমাকে সে কখন থেকে ডাকছি, শুনেও না শোনার ভান করছো কেন? আপনার সাথে আমার কোনো কথা নেই। তুমি আমাকে আপনি আপনি বলছো কেন? আপনি যদি এসব বলার জন্য এসে থাকেন তাহলে আমি চলে যাচ্ছি। এমন করে কথা কেন বলছো? আমার ইচ্ছা হয়েছে তাই। একটা কথা বলবো? বলেন। ওই গুন্ডাটা তোমাকে ভাই বলে ডাকলো কেন? সেসব তোমার না জানলেও চলবে। কেন? আমার যে জানতে ইচ্ছে করছে। আমি চলে গেলাম, বাই। ওই শোনো শোনো। কোনো কথা না বলে চলে আসছি। বাসায় এসে ফ্রেশ হতে গেলাম। আমার পিছে পিছে অনাও চলে আসছে বাসায়। আমি ফ্রেশ হয়ে এসে রুমে বসে আছি, এমন সময় অনা এসে ডেকে গেল আমাকে খাবার খাওয়ার জন্য। আমিও চলে গেলাম, গিয়ে খাইতে বসছি। কিন্তু আজকে আর আঙ্কেলকে খাবার টেবিলে দেখলাম না। আমি অনাকে জিজ্ঞাসা করলাম, আঙ্কেল কই? আপু গ্রামের বাড়ি গেছে। ও। হুম। খাবার খেয়ে রুমে চলে আসলাম, এসে শুয়ে আছি। এমন সময় অনা এসে বলল ছাদে যাইতে। আমিও চলে গেলাম। এ বাসায় আসার পর থেকে ছাদে যাওয়া হয়নি এখনও। ছাদে গিয়ে দেখি অনা দাঁড়িয়ে আছে, আমাকে দেখে বলল, আচ্ছা নীল, তোমার আসল পরিচয়টা একটু বলবে? আমার আর পরিচয়? আমার বাবা মা কেউ নাই, বাসা বগুড়ায়। এগুলো তো আমি জানি। তাহলে আর কি জানতে চান? তোমাকে নিশান ভাই ভাই করে বললো কেন? এটা না জানলে হয় না? না হয় না, এটা আমার জানতে হবেই। কেন জানতে হবে? কারণ আমি তোমাকে ভা কি? কিছু না, আমি যা জানতে চাইছি তার উত্তর দাও। আমার পরিচয় জানলে আমাকে বাসা থেকে বের করে দেবেন না তো? না, দিব না। নীল গ্যাং নাম শুনেছেন? যে গ্যাংয়ের পোশাকে 5 স্টার দেওয়া আছে, যারা মানুষদের উপকার করে, যাদের থেকে পুরো দেশ কেঁপে ওঠে, সেই নীল গ্যাং? তো কি হয়েছে? আমি ওই গ্যাংয়ের লিডার। কি? হুম। এটা আমার বিশ্বাস হয় না। তোমার চেহারা তো একদম সিনেমার নায়কদের মতো। কোথায় তুমি আর কোথায় নীল গ্যাং? সত্যি করে বলো, তুমি কে? আসলে নিশান আমাদের এলাকার ছোট ভাই হয়, তাই আমারে ভাই করে বলে। ও তাই বলো? তাই তো বলি, তুমি নিশানকে ভয় পাওনি কেন? আগে সত্য কথাটা বললাম, বিশ্বাস করলো না। যেই মিথ্যা বললাম আর বিশ্বাস হলো। তারপর আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলাম রুমে এসে আমি চলে গেলাম চাচার দোকানে। তারপর চা খেয়ে গেলাম রাসেলের সাথে দেখা করতে। পরের দিন সকালে একাই কলেজে গেলাম। কলেজের সবাই আমার দিকে অবাক হয়ে চেয়ে আছে। আমি সেদিকে খেয়াল না দিয়ে চলে গেলাম ক্লাসে। রাসেল আগে ছিল, গিয়ে রাসেলের সাথে কথা বললাম। রাসেল আমার সাথে কথা বলছে, এমন সময় আমাদের ক্লাসের মিমি এসে রাসেলকে প্রপোজ করে বসে। তা দেখে রাসেল ক্লাস থেকে বের হয়ে চলে যায় নিজের বাসায়। তা দেখে মিমি আমাকে বলতে লাগলো, নীল ভাইয়া। জি বলেন। এর আগে আমি কখনো মিমির সাথে কথা বলিনি। আপনি একটু রাসেলকে বোঝান। কি বুঝাবো? আমি যে ওকে ভালোবাসি এটা। তা তো আপনি বললেন। আমি ওকে প্রায় 24 বার প্রপোজ করেছি। আমি ওকে খুব ভালোবাসি, আমাকে মেনে নিতে বলেন না। আচ্ছা, কালকে দেখবনি। ধন্যবাদ ভাইয়া, আর আমাকে আপনি বলে বলার দরকার নাই, তুমি করে বলবেন। ওকে। তারপর আরও কিছুক্ষণ কথা বলছি। এমন সময় অনা ক্লাসে এসে আমাদের একসাথে দেখে কেমন জানি রেগে গেল, আর আমি সেদিকে খেয়াল করলাম না। হঠাৎ করেই সিয়াম আমার কাছে চলে এসে, আচ্ছা নীল ভাই, একটা কথা বলি। সুজা ভাই আর আপনি করে বলল। বলো। নিশান ভাই আপনাকে ভাই বললো কেন? ভুল করে বলেছে হয়তো। আরে বেশ কয়েকবার বলছে ভাই করে, আর আপনিও তাকে তুই করে বলছেন। আরে ওর বাড়ি আর আমাদের বাড়ি একই স্থানে, আর আমি ওর পাড়াপড়শির বড় ভাই। ও। তারপর ক্লাসে স্যার আসলো। ক্লাস শেষ করে বাসায় আসার জন্য গেট দিয়ে বাইর হব, এমন সময় অনার ডাক দিল। আমি গেটের বাইরে দাঁড়িয়ে থাকলাম। অনা এসেই বলতে লাগলো, আজকে আমাকে না নিয়ে কলেজে আসলে কেন? এমনি আসছি। ওই মিথ্যা বলবেন না, আমি জানি কেন আসছেন। কেন আসছি বলেন তো? ওই যে মিমির সাথে কথা বলতে আসছেন। ওই আমি কি তাকে চিনি নাকি যে ওর লগে কথা কইতে আসছি? ওরে না চিনলে এত হাসাহাসি করে কথা বলছিলেন কেন?
আমাদের মাঝে ভাই বোনের সম্পর্ক হয়েছে, তাই। ও, পরে যেন আবার অন্য সম্পর্কে না যায়। ধুর সরেন তো, বলে চলে আসতে লাগলাম। ওই, আমিও তো যাব। একা একা আসেন। আমরা তো একই জায়গায় থাকি, তাই একসাথে যাই। কাপুরুষের সাথে যাইতে হবে না। চুপ করে আছে, হয়তো ভাবতেই পারিনি আমি এমন কথা বলবো। একা একাই চলে যান। চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি। হঠাৎ অনা খাবার খাইতে ডাক দিল। আমিও চলে গেলাম খাইতে। খুব খিদা লাগছে তো, তাই। খাওয়া শেষ করে রুমে এসে দিলাম এক ঘুম। এইভাবে চলতে লাগলো আমার দিনগুলো। অনা আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না। আমরা এখন একে অপরকে তুমি করে ডাকি। মিমির সাথে আমি কথা বলি, কারণ মিমি আমাকে ভাইয়া ডাকে। এদিকে রাসেলও মিমির প্রপোজাল গ্রহণ করেছে। এভাবে চলে গেল প্রথম বর্ষ। ভালো মতো পড়াশোনা করতে লাগলাম। আমি এখন অনার্স দ্বিতীয় বর্ষে উঠলাম। আজকে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে অনাকে ডাক দিলাম। অনাও রেডি হয়ে আসলো। আমরা একসাথে চলে আসলাম কলেজে। কলেজে আসতে আসতে দেরি হয়ে গেল। কলেজে এসেই আজকে কি বার? শনিবার। কেন? এটা কি এই বছর প্রথম শনিবার নাকি? কেন? ও শিট, কি হয়েছে? আজকে আমার বাবার জন্মদিন। ও, তা কি হয়েছে? আরে, বাবাকে সারপ্রাইজ দিতে হবে না? তাই তো, চলো। চলো। তারপর আমরা কলেজ থেকে চলে আসলাম। বাইরে এসে একটা দোকান থেকে একটা কেক, বেলুন সহ প্রয়োজনীয় সকল জিনিসপত্র কিনে চলে গেলাম একটা শপিং মলে। তারপর অনা তার বাবার জন্য একটা ঘড়ি কিনল। ঘড়ি কেনার জন্য অবশ্য আমি তাকে বলেছি, কারণ যতবার আঙ্কেল ঘড়ি দেখবে ততবারই অনার কথা মনে পড়বে। আর আমি আঙ্কেলের জন্য একটা পাঞ্জাবি কিনলাম, তাও আবার অনাকে না জানিয়ে। তারপর বিকালে চলে আসলাম বাসায়। বাসায় এসে অনা তার কয়েকটা ফ্রেন্ড ও আত্মীয় স্বজনদের দাওয়াত করলো। বাসায় এসে দেখি আঙ্কেল বাইরে বসে আছেন। তাই আমি অনাকে বললাম যে আঙ্কেলকে ভেতরে নিয়ে যেতে। অনাও তাই করলো। অনা আমার কথা মতো আঙ্কেলকে নিয়ে তার রুমে গেল, আর আমি এই সুযোগে সব জিনিসপত্র নিয়ে ছাদে রেখে আসলাম। তারপর নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। তারপর অনাদের কাজের বুয়া এসে খাবার খাইতে ডেকে গেল। তারপর আমিও খেতে গেলাম। খাবার খেয়ে আমি আমার রুমে আসার কথা বলে সোজা ছাদে চলে গেলাম। তার কিছুক্ষণ পর আঙ্কেলকে ঘুমিয়ে অনাও ছাদে চলে আসলো। তারপর দুজনে মিলে সব কিছু ঠিকঠাক করে সাজিয়ে নিলাম। সন্ধ্যা 6টা বাজে। অনাদের আত্মীয় স্বজনরা আসতে শুরু করেছে। একে একে প্রায় সবাই চলে আসলো। তারপর আঙ্কেল ঘুম থেকে উঠেছে কিছুক্ষণ আগেই। সে কিছুই বুঝছে না তার বাসায় এত মানুষজন কেন। এদিকে ছাদে আমি একাই বসে আছি আর ভাবছি আমিও একদিন এইভাবে রিমির জন্মদিন পালন করেছিলাম। আমি রিমির এনআইডি কার্ড দেখে তার জন্মদিন কবে সেটা জেনেছিলাম। এই বছরে তার জন্মদিন এখনও আসেনি। বুধবারে তার জন্মদিন। বুধবারের সকালে রিমি অফিস চলে গেল। এই সুযোগে আমি দোকান থেকে কেক, বার্থডে বেলুন সহ সকল কিছু নিয়ে এসে আমার বাসার ছাদে সব সাজিয়ে রেখেছিলাম। সন্ধ্যার সময় রিমি বাসায় আসলো। তারপর ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। আর আমি সুযোগ বুঝে ছাদে গিয়ে দিলাম রিমিকে একটা ফোন। হ্যালো রিমি। বলো। কই তুমি? আমি জানি রিমি এখন রুমে, কিন্তু তাকে ছাদে আনার জন্য মিথ্যা বললাম। রুমে শুয়ে আছি। কেন? ও না, মানে ছাদে আমার কিছু কাপড় শুকাতে দেওয়া আছে তো, ওগুলো যদি একটু নিয়ে আসতে। ওকে ওকে, নিয়ে আসছি। এমন করে বলার কি আছে? তারপর রিমি ছাদে আমার কাপড় নিতে আসছে। এমন সময় আমি একটা সুইচের টিপ দিলাম। সাথে সাথে পুরো ছাদ লাল নীল সহ অনেক আলোতে ভরে গেল। তা দেখে রিমি চমকে গেল। আমি বলতে লাগলাম হ্যাপি বার্থডে টু ইউ। রিমি তো আরও চমকে গেল, কারণ রিমির নিজেরও মনে নাই আজকে যে তার জন্মদিন। আর আজকে যে তার জন্মদিন তা সে আমাকেও বলেনি। তারপর আমি বলে উঠলাম, ওই তাড়াতাড়ি আসো, কেক কাটতে হবে তো। আসছি। তাড়াতাড়ি। তারপর রিমি আসলো আর দুজনে কেক কাটলাম। তারপর প্রথমে আমি রিমিকে কেক খাওয়ালাম, পরে রিমি আমাকে খাওয়ালো। তারপর রিমি বলতে লাগলো, আমার জন্মদিন তুমি কেমনে জানলে?
আরে জানছি কোনোভাবে। বলো কেমনে জানলে? তোমার এনআইডি কার্ড থেকে। ও, তা আমার গিফট কই? ও সরি, দিতেই বলে গেছি। তারপর আমি আমার পাশে রাখা গিফট পেপারে মোড়ানো বক্সটা রিমির হাতে দিলাম। তারপর রিমি সেটা সাথে সাথে খুলে দেখে বলল, ওইটা কার জন্য? কার আবার? তোমার জন্য। আমাকে কি কোনোদিন এটা পড়তে দেখছো? না, তবে কালকে দেখব। আমি যে এটা পড়তে পারি না। সমস্যা নাই, আমি আছি না, আমি পড়িয়ে দেব। ওকে। কালকে ঘুরতে যাব, অফিস থেকে ছুটি নিও। ছুটি দিবে না? সেটা আমি দেখব, তুমি শুধু অফিসে ফোন দিবে। ওকে। নাও, খাওয়া শুরু করো, একটা বিরিয়ানির প্যাকেট দিয়ে। ওয়াও, তাড়াতাড়ি দাও। আসলে আমার আর রিমির দুজনেরই বিরিয়ানি ফেভারিট। তারপর খেয়ে চলে আসলাম যার যার রুমে। আর আপনারা ভাবছেন রিমিকে কি গিফট দিয়েছি? আরে ভাই, ওইটা হলো নীল কালারের শাড়ি। হঠাৎ করে কেউ একজন আমার হাতে একটা চিমটি কাটলো, আর আমি বাস্তবে ফিরলাম। ও, অনা চিমটি দিল। তারপর অনা বলল, ওই কি ভাবছিলাম? না মানে একটু ঘুম ধরছিল তো তাই। ও, সারাদিন পরে পরে ঘুমাও, তাও ঘুম কমে না। না। আচ্ছা বাদ দাও। আর ওইদিকে সব রেডি তো? হুম আমি তাহলে বাবাকে নিয়ে আসি। হুম। তারপর রিমি তার বাবাকে নিয়ে আসতে গেল, আর আমার মনে পড়ে গেল আর 2 দিন পর রিমির প্রথম মৃত্যুবার্ষিকী। আমাকে তো তাহলে আবার বগুড়া যেতে হবে। আচ্ছা যাব। অনা তার বাবাকে নিয়ে আসলো। তারপর প্ল্যান মতো সব কাজ হলো। সবাই অনেক আনন্দ করে আঙ্কেলের জন্মদিন পালন করলাম, কিন্তু আমার মনে আনন্দ ছিল না। লোক দেখানো আনন্দ করলাম। তারপর সবাই সবার গিফট দিলাম। কালকে রিমির মৃত্যুবার্ষিকী। আজকে বাসার কাউকে না বলে বগুড়ার গাড়িতে চড়ে বসলাম। গাড়ি যথাসময়ে এসে বগুড়া স্ট্যান্ডে থামলো। আমি গাড়ি থেকে নেমে তো অবাক। বগুড়া বাস স্ট্যান্ডে এসে আমি বাস থেকে নেমে তো অবাক, কারণ আমাকে নিতে এসেছে রাকিব, নিয়ন সহ আরও অনেকেই, যারা আমার গ্যাংয়ের হয়ে কাজ করে। আর রাকিবকে তো চিনে নেই। রাকিব আমার বন্ধুর মতো। আমার অবর্তমানে ওই রাকিবই আমার সব দেখাশোনা করে। আমি যে বগুড়াতে আসতেছি এটা কাউকে বলিনি। তাহলে এরা কেমনে জানলো যে আমি বগুড়াতে আসতেছি? হঠাৎ করে রাকিব বলে উঠল, কি রে, কী ভাবছিস? আমি তো তোদের কাউকে বলিনি যে আমি বগুড়াতে আসতেছি, তাহলে তোরা জানলি কেমনে? আমি জানতাম যে কালকে দিনের মৃত্যুবার্ষিকী, তাই তুই আসবি। ও জানিস, আমরা এখানে আজ নিয়ে 2 দিন হলো তোর জন্য অপেক্ষা করছি। কেন? তুই আসবি তো তাই। তাহলে চল যাওয়া যাক। তারপর চলে আসলাম সেই বহুদিনের পরিচিত এলাকায়। মানে আগে আমি যেখানে থাকতাম। আমি জানি না কোথায় আমার জন্ম হয়েছে, কে আমার বাবা মা, তারা বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানি না। বাসায় ঢোকার আগে চলে গেলাম সেই জায়গায় যেখানে আমার কলেজের টুকরা শুয়ে আছে, যে আমার পৃথিবী ছিল। সেই জায়গায় গেলাম। হ্যাঁ, আমি রিমির কবরের কাছে যাচ্ছি। ফোনটা বন্ধ করলাম। এখন রাত 8:43 বাজে। বসে আছি রিমির কাছে। রিমির কবরটা দেখে মনে হচ্ছে যেন সপ্তাহখানেক আগের মৃত্যু ব্যক্তি কবর। মনে হয় রাকিবেরা কবরটাকে প্রতিদিন পরিষ্কার করে। বসে বসে ভাবছি, এমন সময় কাঁধে কারো হাতের স্পর্শে পেছনে তাকালাম। দেখলাম রাকিব দাঁড়িয়ে আছে। রাকিব বলতে লাগলো, কি রে, আর কতক্ষণ এখানে থাকবি? আর একটু থাকি না, কালকে রিমির মৃত্যুবার্ষিকী, অনেক কাজ করে লাগবে। ও চল তাহলে। চলে আসলাম নিজের বাসায়। বাসাটা আগের মতো আছে। তারপর আমি কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। তার আগে সবার সাথে কথা বলে জানতে পারলাম যে যারা রিমিকে খুন করেছিল তাদেরকে মেরে ফেলেছে রাকিবেরা। সকালে নজরুল চাচার ডাকে ঘুম ভাঙল। ভাবছেন নজরুল চাচাকে? নজরুল চাচাই আমাকে ছোট থেকে দেখাশোনা করেছে। চাচার বউ, ছেলে আর একটা মেয়ে আছে। চাচা কেমন আছো? ভালো আছি বাবা। চাচি, রুহি, শাওন কেমন আছে? ভালো আছে। আর এতদিন কই ছিলা? চাচা ঢাকায় আছি। আবার যাবা নাকি? চাচা। ও আচ্ছা, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খেয়ে নাও, অনেক কাজ আছে। আচ্ছা চাচা। আমি উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে কাজ করতে লাগলাম।
মানে রিমির মৃত্যুবার্ষিকীর আয়োজন করতে লাগলাম। ওদিকে অনাদের বাসায় অনা আমাকে দেখতে না পেয়ে পাগল হয়ে যাওয়ার অবস্থা। সে আমাকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু বারবার ফোন বন্ধ বলছে। সেই রাত থেকে ফোন দিয়েই যাচ্ছে, বারবার একই কথা, নাম্বারটি বন্ধ আছে। অনা গতকাল থেকে না খেয়ে আছে। এদিকে আমি দুপুরের সময় রিমির জন্য দোয়া মিলাদ করে গরিব মানুষদের খাবার খাওয়ালাম। তারপর রাকিব, আমাকে যেতে হবে রে, কাল আবার কলেজ আছে। আর একটা দিন থাক। না রে, কলেজ মিস করা যাবে না। ও চল, তোকে স্ট্যান্ডে নামিয়ে দিয়েছি। চলে আসলাম বাস স্ট্যান্ডে। রাকিব আমাকে আমার ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে বাসে তুলে দিল। সন্ধ্যা 7:30 অনাদের বাসায়, মানে যাদের বাসায় ভাড়া থাকি, সেখানে আসলাম। তারপর কলিং বেল চাপলাম। কাজের বয়সের দরজা খুলে দিল। ভেতরে ঢুকে তো আমি অবাক, কারণ অনা আমার রুমের দরজার সাথে মাথা হেলান দিয়ে শুয়ে আছে। আমি আসছি এটাও দেখিনি। তারপর আমি গিয়ে, অনা, এই অনা উঠো। সন্ধ্যার সময় ঘুমাতে হয় না। হাত দিয়ে হালকা ধাক্কা দিয়ে, কে কে? আরে আমি নীল। এই, তুমি কই গেছিলা? কখন আসলে? তোমার ফোন অফ কেন? তোমার কিছু হয়নি তো? আমার মাথা গালে হাত দিতে দিতে, আরে এত ব্যস্ত হচ্ছে কেন, শান্ত হও। আগে আমার প্রশ্নের উত্তর দাও। আরে বাড়ি গিয়েছিলাম, একটু দরকার ছিল, আর ফোনটা অফ হয়েছিল। তাই বলে আমাকে বলে যাবে না? ধুর, মনে ছিল না তো। আমার কথা তো মনে থাকবেই না। ধুর, এমন করো কেন? ভাবলাম বাসায় এসে একটু কারো হাতে রান্না করা খাবার খাবো, তা না করে এখানে যা হচ্ছে। আর ওদিকে পেটে তো দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। কি, তোমার ক্ষুধা লাগছে? আগে বলবে না? আমারে বলতে দিচ্ছ কই? আচ্ছা তাড়াতাড়ি আসো, আজকে আমি তোমাকে খাইয়ে দিব। 5 মিনিট দাঁড়াও, আমি আসছি। ওকে। চলে আসলাম রুমে। এসে ফ্রেশ হয়ে চলে গেলাম অনাদের ফ্ল্যাটে। গিয়ে দেখি অনা হাতে খাবারের প্লেট নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমি যেতেই, এতক্ষণ লাগে তোমার আসতে? ফ্রেশ হলাম তো। আচ্ছা বসো, আমি খাইয়ে দিই। আরে আমি খাইতে পারবো না, আমি খাইয়ে দিব। আমি তোমার কি হই যে তুমি আমাকে খাইয়ে দিবে? তুমি আমার বয়। কি হই বলো? থামলে কেন, বলো। খাবা কিনা সেটা বলো। না। অনা কথাটা শুনে প্লেটটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে কান্না করতে লাগলো। আর আমি তা দেখে ভয় পেলাম। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। এ তো দেখি রিমির থেকে কোনো অংশে কম নয়, পুরোটাই রিমির কপি। জাস্ট অনা একটু রিমির থেকে মোটা, কিন্তু রিমির মতো দেখতে। রিমিরও এমন রাগ ছিল। প্লেট ভাঙার শব্দে ভুয়া ও আঙ্কেল আমাদের কাছে এলো। অনা কান্না করে চলছে, আর আমি চুপচাপ বসে আছি। হঠাৎ আঙ্কেল বলে উঠল, কি হয়েছে রে মা, প্লেট ভাঙলি কেন? দেখো না বাবা, ওই আমার হাতে খাবে না বলছে। ওর জন্য আমি কাল রাত থেকে না খেয়ে আছি, আর এখন ওই আমার হাতে খেতে চাইছে না। নীল বাবা, কষ্ট করে একটু খাও না, না হলে আমার মেয়েটা যে কি করবে তাও আমি নিজেও জানি না। এই একদিনই তা শুরু করছিল। আঙ্কেল আমি তো খেতামই, একটু মজা করলাম। কি, তুই আমার সাথে মজা করছিস? না মানে একটু। এখন তাড়াতাড়ি ভাঙা প্লেটটা পরিষ্কার কর। আমি কেন? খালা আছে না, সে পরিষ্কার করবে। বাবা আর খালা চলে যাও তো। আঙ্কেল আর ভুয়া হাসতে হাসতে চলে গেল। আমি তো কিছুই বুঝলাম না। পরিষ্কার কর তাড়াতাড়ি। কি আর করার, আমার মতো একটা অসহায় ছেলেকে দিয়ে কাজ করাচ্ছে। অনা বসে বসে হাসছে আর আমার পরিষ্কার করা দেখছে। পরিষ্কার করার সময় ভাঙা কাচের প্লেটের একটা টুকরো দিয়ে আমার হাত কেটে যায়, আর আমি ও বলে হালকা শব্দ করি। আমার হাতের রক্ত দেখে অনা তাড়াতাড়ি করে আমার কাছে এসে কোনো কথা না বলে কান্না করতে করতে আমার যে আঙুলটা কেটে গেছে ওইটা মুখে নিল। আমি কিছুই বললাম না, কারণ রিমিও ঠিক এটাই করতো। অনা আমার হাতে 2টা ওয়ান টাইম টেপ লাগিয়ে দিল, তারপর বলল, আসো আমি খাইয়ে দিই। খাবো না। কেন? আগে তুমি কান্না থামো, তারপর খাবো। আচ্ছা এবার খাবে? তারপর অনা আমাকে খাইয়ে দিচ্ছে, আমিও খাচ্ছি। এমন সময় মনে হলো যে অনা কাল রাত থেকে কিছুই খায়নি, তাই আমিও ওর মুখের সামনে এক লোকমা তুলে ধরলাম। আর তা দেখে অনা অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি বললাম, কি হলো, খাও।
তারপর একে অপরকে খাইয়ে দিলাম। তার পরের দিন কলেজ গিয়ে হলো আরেক বিপদ। সকালে আমি আর অনা কলেজে গেলাম। কলেজে গিয়ে দেখলাম কয়েকটা ছেলে এসেছে। তারপর আমি অনাকে বললাম, ওই ছেলেগুলো কারা? আগে তো কলেজে দেখিনি। ওই যে কালো শর্ট পরে ছেলেটা, এখানকার এমপির ছেলে, ওর নাম রাসু। ওরা কেন এসেছে এই কলেজে? আসলে ওরা প্রায় আসে। ও, কী কারণে আসে এখানে? ওরা এই কলেজে মাদক বিক্রি করতে আসে, আর যারা মাদক নেয় না তাদের পুরো কলেজের সামনে মাথা ন্যাড়া করে দেয়। কেউ কিছু বলে না? কার সাহস আছে ওর সামনে দাঁড়ানো? কেন, জয়ের সাহস নাই? জয়ের ভাই তো এখানকার টপ গুন্ডা। আসলে রাসুর বাবার সাথে 5 স্টার মার্কসওয়ালা গ্যাংয়ের পরিচয় আছে, তাই কেউ কিছু বলে না। কি? অবাক হয়ে, কারণ আমার সাথে রাসুর বাবার কোনো কথাই হয় না। ঢাকার একটা এমপির সাথে কথা হয়, তাও আবার রাকিবের সাথে। চলো আজকে বাসায় চলে যাই, ক্লাস করা লাগবে না। না, আজকে ক্লাস করা লাগবে। না চলো বাসায় যাব। তুমি চলে যাও। না তুমিও চলো। বলছি না, একা বাসায় যাও। তুমি না গেলে আমিও যাব না। চলো ক্লাসে যাব। আমি আর অনা মাঠের ভেতর দিয়ে আমাদের ক্লাসে যাচ্ছি। মাঠের মধ্যে আমি আর অনা, আর রাসুরা ছাড়া কোনো মানুষজনই নাই। আমি আর অনা প্রায় মাঠের মাঝখানে চলে এসেছি। এমন সময় রাসু ডাক, ও জান পাখি, এইদিকে এসো। আমরা শুনেও না শোনার ভান করে চলে আসছি ক্লাসে। আবার রাসু ডাক, ওই শালা এদিকে আয়, তোর সাথে মাটাকে নিয়ে। আমাকে অনাকে দিয়ে যেতে বলছে। দুলাভাই, এদিকে আসেন আপনি। ওদের সাথে এমন করে কথা বলতেছো কেন? চুপচাপ দেখো কি হয়। তুই ওরে নিয়ে এখানে আয়। পারবো না। নতুন নাকি, আমাকে চিনিস? আপনারা চিনে আমার কাজ নেই। ওই কালু, ওরে নিয়ে আয় তো। কালু এসে আমার শার্টের কলার ধরতেই দিলামে ঘুষি। সাথে সাথে কালু তার নাকের রক্তে লালু হয়ে গেছে। এটা দেখে রাসুর অবাক, কারণ এর আগে এই কলেজে কোনো ছাত্রছাত্রী তার লোকদের বা তাকে মারেনি। এবার রাসু নিজে এসে একটা হকি স্টিক দিয়ে আমার পায়ে বাড়ি মারে। হকি স্টিকটা ভেঙে যায়, কিন্তু আমার সামান্য আঘাত ছাড়া আর কিছুই হয়নি। তারপর আমি ভাঙা হকি স্টিকটার এক টুকরো নিয়ে রাসু যে হাত দিয়ে আমাকে মেরেছিল ওই হাতের তালুতে গেড়ে দিলাম। তারপর রাসুর লোকজন আমাকে মারতে আসলো। আমিও 4-5 জনকে মারলাম। হঠাৎ পেছন থেকে আমার মাথায় একটা বাড়ি মারে, আর আমার মাথা ফেটে রক্ত বের হয়। তা দেখে অনা চিৎকার করে কান্না করতে থাকে। আমি রক্ত দেখে তাদের সবাইকে মারতে লাগলাম। আপনারা ভাবছেন আমি একা কেমনে প্রায় 12 থেকে 13 জনকে মারলাম? কারণ আমি আগে থেকে মারামারি করে বেড়াতাম, আর আমাকে যে মারগুলো মারছে তাতে আমার কিছুই হয়নি। আমার এই মারগুলো সহ্য করার ক্ষমতা আছে। হঠাৎ করে অনায়াসে আমার মাথায় একটা কাপড় দিয়ে বেঁধে দিল। কাপড়টা অনার জামার, তার মানে অনা তার জামা ছিঁড়ে আমার কপালে বেঁধে দিয়েছে। আর এদিকে রাসু তার বাপকে কল দিয়ে কলেজে ঘটে যাওয়া সব কিছু বলল। তার বাবা এখনই কলেজে আসবে। রাসু আবার বলতে লাগলো, কুত্তার বা, তুই থাক এখানে, তোর বাপ আসছে। আমি গিয়ে দিলাম রাসু মুখে এক লাথি। আবার বললাম, ডাক তোর বাপকে। 10 মিনিট দাঁড়া। ক্লাসরুমে আসিস বলে আমি অনাকে নিয়ে চলে আসলাম। সবাই আমার দিকে কেমন যেন করে তাকিয়ে আছে, আর অনা তো আমার মুখের দিকে তাকিয়ে আছে। ক্লাসরুমে আসতেই রাসেল আমার মাথাটা ড্রেসিং করিয়ে দিল। তারপর আমি রাসেলকে পানি দিতে বললাম। পানি খেয়ে বসে আছে ক্লাসরুমে, কেউ কোনো কথা বলছে না। আর এদিকে ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। তা দেখে আমি বললাম, রাসেল গিয়ে স্যারকে ক্লাসে ডেকে আন। ক্লাস করছি, কিছুক্ষণ আগে যা হয়েছে আমার মনে নাই, মানে সব ভুলে ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস করছি এমন সময়। কিরে বিড়ালের মতো ক্লাসে লুকিয়ে আছিস কেন? বাহিরে আয়। বাহিরে বের হলাম। মাঠের মধ্যে দেখলাম অনেকগুলো পুলিশ, আর একজন তাদেরকে বলছে আমাকে ধরে থানায় নিতে। তার কথা মতো কয়েকজন পুলিশ আমাকে ধরে থানায় নিয়ে আসলো। আমাকে থানায় ধরে আনা হলো। আমি চাইলেই আমার পরিচয় দিতে পারতাম, কিন্তু না, আমি কলেজে পরিচয় দিলাম না। কারণ কলেজে পরিচয় দিলে আমার আসল পরিচয় মানুষ জেনে যাবে। তাই থানায় চলে আসলাম। থানায় আসার সময় দেখলাম অনা কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। আমি অনাকে বলে এসেছি যে কোনো চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসব। অনা তাও কান্না করছে। থানায় আমাকে নিয়ে বলছে, লোকটা মনে হয় রাসুর আব্বু এমপি।
তোর এত বড় সাহস, তুই আমার ছেলে আর আমার লোকদের মারছিস? অন্যায় করেছে তাই মারছি। ও দাঁড়া। এই বলে সে আমাকে একটা লাঠি দিয়ে বাড়ি দিল। আমি একটু বসে পড়লাম। কিছুক্ষণ পর আবার উঠে গেলাম। তখন আবার বলতে শুরু করলো, এবার কি করবি বল? আমিও তো তোকে মেরে অন্যায় করেছি, এবার তুইও কি আমাকে মারবি নাকি? দরকার হলে মারবো। তুই আমাকে মারবি? এই যে অফিসার, আপনারা যদি চাকরি বাঁচাতে চান তাহলে ওনাকে এখনই অ্যারেস্ট করুন। তুই কে যে তোর কথা শুনবো? তুই জানিস আমার ক্ষমতা কত, আমার সাথে কার পরিচয় আছে? না, জানি না। আচ্ছা, জীবনের নীল গ্যাং মানে 5 স্টার মার্কস পরা গ্যাংয়ের নাম শুনেছিস? না, কেন? তোর মতো বাচ্চা ছেলে কেমনে চিনবে? আমার গ্যাংকে আমাকেই চেনাচ্ছে। তার সাথে দেখা বা একটু কথা বলেন তো। তোর মতো বাচ্চা ছেলের সাথে কথা বলার সময় তাদের নেই, বুঝলি? ও ভালো। ওই ওরে কিছু দে। আপনার ফোনটা একটু দেন তো। কেন, কি করবি? ও বুঝছি, পরিবারের সাথে শেষবার কথা বলবি। আচ্ছা ধর নে। আমি কোনো কথা না বলে ফোনটা নিয়ে রাকিবের কাছে ফোন দিলাম। রাকিবের নাম্বারটা আমার মুখস্থ ছিল। একটু পর রিসিভ হলো। রাকিব বলতে লাগলো, কি রে এমপি, কি খবর? হ্যালো রাকিব, আমি নীল। কি কস রে এমপি, তুই আবার নীল হলি কবে? শালা আমি নীল। নীল মানে আমাদের নীল নাকি? হুম। ও তা কি খবর তোর? আছি, তোদের কি খবর? তারপর আমি একটু কথা বলছি, এমন সময় এমপি আমার হাত থেকে ফোনটা নিয়ে বলতে শুরু করলো, কে বে তুই? তুই কে আর নীলের কাছে ফোন দে। আমি এখানকার এমপি। তোর এমপিগিরি রাখ, আগে নাম্বারটা দেখ আমি কে। দেখছি। নাম্বারের দিকে দেখে তো এমপি অবাক, কারণ এটা হচ্ছে রাকিব ভাইয়ের নাম্বার। কিরে কথা কস না কে? ভাই আপনি? আমি চিনতে পারি নাই। তোর ফোন যার কাছে ছিল তারে দে। আরে যার কাছে ছিল তার তো আমি আজকে উপরে পাঠানোর ব্যবস্থা করছি। ওই কার কাছে কল দিবে বলে ফোন নিয়েছে, মনে হয় তারই মধ্যে আপনি ফোন দিছেন। কি এত বড় সাহস, তুই নীলকে ধরেছিস? কেন, কি হয়েছে? আপনি কি ওরে চেনেন? শালা তোর তো কপাল খারাপ। কেন, কি হয়েছে? বাঁচতে চাইলে তাড়াতাড়ি নীলের পা ধরে মাপ চা। কি যে বলেন ভাই, আমি কেন ওর পা ধরবো? ওর কি যোগ্যতা আছে? শালা ওর পায়ের জুতো হওয়ার তো তোর যোগ্যতা নাই। কেন ভাই? নীলই হলো আমাদের গ্যাংয়ের বস। কথাটা শোনার সাথে সাথে এমপি আমার দিকে তাকিয়ে আছে। তারপর আবার বলতে লাগলো, আপনি কেমনে চিনলেন যে ওই সেই নীল ভাই? আরে শালা, আমার এই নাম্বারটা নীল ছাড়া আর কারোর কাছে নাই। আমার ভুল হয়ে গেছে ভাই। আমার কাছে মাপ চাইয়ে লাভ নাই, নীলের কাছে চা। আচ্ছা ভাই। রাকিবের সাথে কথা বলার পর এমপি দৌড় দিয়ে আমার কাছে এসে আমার পা জড়িয়ে ধরে বলতে লাগলো, ভাই আমার ভুল হয়েছে, আমাকে এইবারের জন্য ক্ষমা করে দেন। এমন ভুল আর কোনোদিন হবে না। কিছু না বলে চুপ করে আছি। ভাই কিছু তো বলেন। হঠাৎ করে রাসু বলে উঠল, আচ্ছা আব্বু, তুমি কেন ওই কুত্তার বাচ্চা পা ধরে ক্ষমা চাচ্ছ? রাসুর কথা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। তাই অফিসারের হাত থেকে পিস্তলটা নিয়ে সোজা রাসুর বাম পায়ের হাঁটুর নিচে গুলি করে দিলাম। তারপর অপর পায়ে গুলি করতে যাব, এমন সময়, ভাই রাসু আমার একটা মাত্র ছেলে, ওরে কিছু করিয়েন না ভাই, ওই আপনার পরিচয় জানে না। চুপ করে থাকতে বলো ওকে। ওকে ভাই। তারপর এমপি গিয়ে সোজা রাসুর পায়ে যেখানে গুলি করেছি সেখানে একটা লাথি দিল। তারপর বলল, হারামির বাচ্চা, তুই কাকে কি বলছিস জানিস? বাঁচতে চাইলে ওনার পা ধরে মাপসা। না, আমি ওই কুত্তার বাচ্চার পা ধরবো না। আর তুমি কেন ওরে দেখে ভয় পাচ্ছ? ভাই কুত্তার বাচ্চা না, তুই কুত্তার বাচ্চা, যা ক্ষমা চা। তারপর রাসু আমার কাছে ক্ষমা চেয়ে নিল, সাথে এমপিও। আর আমি তাদের ভালো হয়ে যাওয়ার কথা বলে দিলাম। আসার আগে দেখলাম অফিসার আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি তাকে বললাম, অফিসার, আর কখনো যদি আপনি কাউকে সত্য মিথ্যা আর ন্যায় বিচার যাচাই করে ধরতে না আসেন তাহলে আপনার সমস্যা আছে।
আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন ভুল হবে না। এবার ভালো হন। চলে আসলাম থানা থেকে, চলে আসলাম সুধা বাসায়। বাসায় এসে বেল বাজানোর একটু পর অনায়াসে দরজা খুলে দিল। আর আমাকে দেখে তো অবাক। অবাক হবেই না কেন, পুলিশ যে আমাকে ধরে নিয়ে গিয়েছিল, আর সাথে আমি এমপির ছেলেকেও মায়ের দিছি, তাই এত সহজে আমার ছাড়া পাবার কথা ছিল না। আমাকে দেখে অনার দরজার সামনেই দাঁড়িয়ে আছে। তা দেখে আমি বললাম, ভেতর আসতে বলবে না? ও হ্যাঁ হ্যাঁ এসো। ভেতরে চলে আসলাম। তুমি এত তাড়াতাড়ি ছাড়া পেলে কি করে? পেয়েছি। কিভাবে পেলে? তুমি তো রাসুকে পিটিয়েছো, তারপর তোমাকে পুলিশ ধরে নিয়ে গেছিল। এত তাড়াতাড়ি তো তোমাকে ছাড়ার কথা নয়। কিভাবে ছাড়া পেলে বলো? আরে আমি অন্যায় করিনি, তাই ছাড়া পেয়েছি। অন্যায় না করলে শাস্তি হয় না। ও আমি ফ্রেশ হতে গেলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। চলে আসলাম আমার রুমে। তারপর আমার ব্যাগ থেকে কাপড় চোপড় বাহির করতে গেলাম। বগুড়া থেকে এসে কাপড় ব্যাগ থেকে বাহির করিনি, তাই ব্যাগ থেকে কাপড় বাহির করতে গেলাম। দ্বিতীয় চেনটা খুলতে কিছু কাপড় বাহির করতেই আমি তো অবাক। যা দেখলাম তা দেখে আমি পুরাই অবাক, কারণ আমার ব্যাগে কয়েকটা টাকার বান্ডিল। তারপর আমি আমার সব কাপড় চোপড় বাহির করে মোট 7টা বান্ডিল পাইলাম। প্রতিটা বান্ডিলে প্রায় 50,000 টাকা করে আছে। আমি ভাবতে লাগলাম, কে এই টাকা দিল? অনেকক্ষণ ভাবার পর বুঝতে পারলাম কে এই টাকাটা দিয়েছে। রাকিব। রাকিবই এই টাকাগুলো দিয়েছে, কারণ বগুড়া থেকে আসার সময় আমার ব্যাগটা রাকিবের কাছে ছিল। আমি ভাবছি, সত্যি রাকিব মনে হয় আমার মায়ের পেটের ভাই। তারপর আমি সব গুছিয়ে রেখে ফ্রেশ হয়ে চলে আসলাম অনাদের ফ্ল্যাটে। গিয়ে দেখি অনা খাবার নিয়ে টেবিলে বসে আছে। আমাকে দেখে বলতে লাগলো, এতক্ষণ সময় লাগে ফ্রেশ হতে? হুম নাও বসো, আমি খাবার দেই। হুম। তারপর আমি খাবার খেলাম। খাবার খেয়ে চলে আসলাম ছাদে। ছাদে এসে বসে বসে সিগারেট খাচ্ছি। এমন সময় অনা ছাদে এসে আমাকে বলল, আচ্ছা নীল, তোমাকে একটা প্রশ্ন করি। হুম, করো। তুমি কি কাউকে ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন কেন? যা বলছি তার উত্তর দাও। হুম, ভালোবাসি। একজনকে খুব ভালোবাসি। ও গুড। তা কে সে? আছে একজন। নাম কি? সে কি করে? নাম রিমি। ও কি করে? সে কাজ করে না। তার বাসা কই? ওপরে আল্লাহর কাছে। মানে কি বুঝলাম না তো। মানে সে আর বেঁচে নেই। খুলে বলবা প্লিজ? আরে রিমি আজ 1 বছর 2 দিন হয় মারা গেছে। বলতে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মজা করো না তো। তোমার কাছে মনে হয় আমি মজা করছি? তা নয় তো কি? তোমার কাছে তাই মনে হতে পারে, কিন্তু এটাই সত্য। আমার জীবনে প্রথম ভালোবাসা রিমি। মেয়েটা খুবই ভালো ছিল, খুব ভালোবাসতো আমায়। সারাক্ষণ শাসন খেয়াল সব করতো, কিন্তু তার বেশি দিন রইল না। আমি যেদিন তোমাদের বাসায় আসি ঠিক তার আগের রাতে আমি আমার এই হাত দুটি দিয়ে আমার রিমিকে কবরে রেখে এসেছি। জানো না, রিমি না একা থাকতে খুব ভয় পায়, কিন্তু আজকে সে একাই আছে। জানি না রিমি এখন কীভাবে আছে। মনে হয় ভয় পেয়েছে বলেই অনার দিকে তাকালাম। দেখি অনারও আমার মতো শুধু চোখ দিয়ে পানি পড়ছে, কান্না করছে, কিন্তু শব্দ হচ্ছে না। ছাদে দুজনে চুপ করে দাঁড়িয়ে আছি, কারো মুখে কোনো কথা নেই। দুজনেই নীরবতা পালন করছি। নীরবতা ভেঙে আমি বললাম, আকাশে কালো মেঘ করেছে, মনে হয় বৃষ্টি হবে, চলো রুমে যাই। চলে আসলাম রুমে, শুয়ে আছি। হঠাৎ করে রিমির কথা আবার মনে পড়ে গেল। খুব দেখতে ইচ্ছা করছে তাকে, তাই রিমির ছবিটা বের করে দেখতে লাগলাম। জানি না কখন যে তার ছবিটা দেখতে ঘুমিয়ে গেছি। সকালে কারো হাতের ছোঁয়াতে আমার ঘুম ভেঙে যায়। ওটি দেখি অনা দাঁড়িয়ে আছে আমার পাশে। আমি বললাম, কি হয়েছে, এত সকালে আমাকে ডাকছো কেন? ঘুম থেকে উঠোনি কেন? কলেজ যাবা না? যাবো তো। কয়টা বাজে জানো? 6টা। পাগল রে, 8:40 বাজে। কি এতটা বাজে?
তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিয়ে খাবার টেবিলে আসো। তারপর আমি উঠে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে চলে আসলাম অন্যদের ফ্ল্যাটে। সেখানে গিয়ে খাবার টেবিলে বসলাম। তারপর খাবার খেয়ে আমি আর অনা চলে আসলাম কলেজে। আজকে খেয়াল করলাম যে অনা আমাকে একটু বেশি খেয়াল করছে। আমি আর রাসেল বসে আছি। এমন সময় তাসফি নামের একটা মেয়ে আমাদের কাছে আসলো। এসেই, এই যে আপনাদের দুজনের নাম কি? কেন, কি হয়েছে? বলেন আগে। আমি নীল আর ও রাসেল। তার রাসেল সাহেব ও নীল সাহেব, আপনারা দুজনে ক্লাসে এত চুপচাপ থাকেন কেন? আমাদের ভালো লাগে তাই। আপনার কোনো সমস্যা আছে? না, নেই, তবে আমি আপনাদের বন্ধু হতে চাই। কেন আমাদের বন্ধু হবেন কেন? আমি চুপচাপ থাকতে ভালোবাসি, আর আপনারা দুজন চুপ থাকেন তাই। ও, আসেন তাহলে হাত মিলাই। এই বলেই তাসফি তার হাতটা আমার দিকে দিল। আমি না ধরে রাসেলকে ধরতে ইশারা করলাম। আমরা তো এখন ফ্রেন্ড, তাই না? তাহলে আজকে আমাদের প্রথম ফ্রেন্ডশিপ ডেটা সেলিব্রেট করি। ওকে, চলেন ক্যান্টিনে। এখন থেকে তুমি করেই বলবা। চলে আসলাম ক্যান্টিনে। সেখানে গিয়ে আমার কেমন জানি খারাপ লাগছে। কারণটা আমার জানা নেই। খারাপ লাগার কারণটা হলো অনা আরেকটা ছেলে ক্যান্টিনে বসে হাসাহাসি করে কথা বলছে। আমি যে ক্যান্টিনে আসছি এটা ও খেয়াল করেনি, তাই আমি আর ওখানে বসে থাকলাম না। চলে আসলাম ক্যান্টিন থেকে। আমার সাথে রাসেল আর তাসফিও চলে আসলো। অনাকে একটা ছেলের সাথে দেখে কেন আমার খারাপ লাগছে, কেন আমি অনাকে অন্য ছেলের সাথে দেখতে পারছি না। চলে আসলাম চাচার চায়ের দোকানে। সেখান থেকে চা খেয়ে চলে আসলাম বাসায়। আসার আগে রাসেল ও তাসফির সাথেও কোনো কথা বলিনি। রাসেল হয়তো ব্যাপারটা খেয়াল করেছে, তাই হয়তো কিছু বলেনি। ভালো লাগছে না, তাই চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে একটা সিগারেট ধরিয়ে টানা শুরু করছি, কারণ আজকে কেন জানি খুব কষ্ট হচ্ছে, তাও আবার অনার জন্য। সে কেন অন্য ছেলের সাথে বসে বসে হেসে হেসে কথা বলছে, এসব ভাবছি আর সিগারেট খাচ্ছি। এমন সময় গেটের দিক দিয়ে তাকিয়ে দেখি যে অনা সেই ছেলেটার সাথে বাইকে করে এসেছে। দেখে মনে হচ্ছে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমি আর সেখানে দাঁড়ালাম না, সোজা অনাদের ফ্ল্যাটে চলে আসলাম। তারপর আমি অনাকে সোজা ছাদে নিয়ে আসলাম। তারপর আমি বলতে লাগলাম, ছেলেটা কে? কোন ছেলেটা? যার সাথে আজকে কলেজ থেকে বাইকে করে আসলে। ও, ওইটা আকাশ। তো তার সাথে তোমার কি? কিছু না। অনা, একটা কথা বলি। বলো। আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। কি? অনা ঠাস করে একটা চড় মারল, আর আমি গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। তারপর অনা আমাকে বলতে শুরু করলো, তোর মতো ছেলেকে আমার একটা ফ্রেন্ড বানাইছি বলে কি ভেবেছিস? তোর কি আছে যে আমি তোকে ভালোবাসবো? সরি। আর কখনো আমার সামনে আসবি না। তোকে আমার প্রয়োজনে ব্যবহার করেছি, আর প্রয়োজন নাই। মানে? কলেজে অনেক ছেলে আমাকে বিরক্ত করতো, তাই আমি তোকে ব্যবহার করেছি তাদের হাত থেকে বাঁচার জন্য। আর আজকে যে আমার সাথে ছিল তাকে তুই চিনিস? তোকে শেষ করতে তার মাত্র 1 মিনিট সময় লাগবে। সে আমাদের কলেজের ছাত্রলীগের সভাপতি, আর ওরে দেখে সবাই ভয় পায়। যদি তুই ওর মতো হইতে পারিস তাহলে আর তোকে আমি ভালোবাসবো। ও সরি, আর কখনো বলবো না। আর আমি যদি আকাশের মতো হই তখন তোমাকে যে আমি সময় দিব না। সেটা পরে দেখা যাবে। আচ্ছা, পরে কিন্তু আর আমাকে পাবে না। আমি চলে আসলাম অনার সামনে থেকে। কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমার মাথায় কাজ করছে না। অনা আবার আমাকে আমার আগের রূপে আসতে বলছে। অনার ভাবসাব দেখে তো আমারও মনে হতো যে অনাও আমাকে ভালোবাসতো। আর অনা এদিকে ভাবছে যে আমি এটা কি করলাম, আমিও তো নীলকে ভালোবাসি, কিন্তু ওই আকাশ যে আমাকে এটা করতে বাধ্য করলো। আকাশ আমাকে আগে থেকে ভালোবাসে, কিন্তু আমি তাকে তো ভালোবাসি না। আজকে ক্যান্টিনে আমাকে যা বলল তা শুনে কেন আমি এই কাজটা করলাম, কেন আমি নীলকে চড় মারলাম। নীল তো আর জানে না যে আকাশ আমাকে কি বলেছে। আজকে আকাশ আমাকে ক্যান্টিনে ডেকে নিয়ে বলছে, অনা, তুমি কিন্তু জানো আমি তোমাকে ভালোবাসি।
আমি যে নীলকে ভালোবাসি। শোনো, এত পেঁচিয়ে কথা বলতে পারবো না। তুমি যদি আর কখনো ওর সাথে কথা বলো বা একসাথে কলেজে আসো, তাহলে আমি কিন্তু ওই নীলকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো। না, আমি ওর সাথে যাব না। তুমি ওকে কিছু করবে না। আজকে থেকে আমি তোমাকে বাসায় দিয়ে আসবো। না, আমি একাই যাব। আমি যা বলছি তাই, আর কোনো কথা নাই। আর এদিকে আমি ভালো হতে আমি এখানে আসলাম, আর আমাকে সেই পথে আবার যাইতে বলতেছে। না, আমি আমার ক্ষমতা দিয়ে অনার নতুন করে এখানে কলেজের ছাত্রলীগের সভাপতি হব। তারপর ওনাকে দেখাবো যে আমি কি করতে পারি। তারপর রুমে চলে আসলাম। না, আজকে থেকে আবার আগের রূপে যাব, কিন্তু কোনো খারাপ কাজ করব না। চলে আসলাম নিজের রুমে। তারপর আমি রাকিবের দেওয়ার টাকা নিয়ে চলে আসলাম বাইরে একটা বাইক কেনার জন্য। বাইক কিনলাম R15 নিউ ভার্সন। চলে আসলাম চাচার চায়ের দোকানে। তারপর চাচার বাসায় গিয়ে বাইকটা রেখে আসলাম, কারণ কালকে থেকে আমি বাইক নিয়ে কলেজে যাব। আর আজকে আমি ওনাকে বাইকটা দেখাবো না। সকালে আজকে আমাকে কেউ ডাকতে আসেনি, তাই ঘুম থেকে উঠতে দেরি হলো। তারপর আমি ফ্রেশ হয়ে কলেজ যাওয়ার জন্য বের হলাম। তারপর চলে আসলাম চাচার বাসায়। তারপর বাইকটা নিয়ে ফোন দিলাম সুদা রাসেলের কাছে। ওরে বাইরে বের হতে বললাম। আসলে চাচার বাসা আর রাসেলের বাসা একটু দূরে। আমি আর রাসেল চলে আসলাম কলেজে। দেখলাম অনা তার ফ্রেন্ডদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছে। আমাকে বাইক নিয়ে দেখে তো সে অবাক, কারণ সে জানে যে আমার বাইক কেনার সামর্থ্য নাই। আমি সেদিকে খেয়াল না করে চলে আসলাম মাঠের মধ্যে। এমন সময় মুনিয়া আর তাসফিও চলে আসলো। রাসেল আর মুনিয়া সব ঠিকঠাক চলছে। তারপর রাসেল আর মুনিয়া চলে গেল, আর আমিও তাসফি বসে বসে গল্প করছি। রাসেল আর মুনিয়া চলে যাওয়ার পরে আমি আর তাসফি বসে বসে আড্ডা দিতে লাগলাম। আমাদের দুজনকে একসাথে বসে থাকতে দেখে অনা তো কেমন যেন দৃষ্টিতে তাকালো। আড্ডা দিচ্ছি, এমন সময় পাশে অনার দিকে তাকিয়ে দেখি আকাশ চলে আসছে। আকাশ আর অনা বসে আড্ডা দিচ্ছে, তাই বলে অনার ফ্রেন্ডরা চলে গেলে কেন? তারপর অনা আমাকে দেখিয়ে দেখিয়ে আকাশের সাথে কথা বলছে। আড্ডা দিয়ে চলে আসলাম ক্লাসে। তারপর ক্লাস করে চলে আসলাম ক্যান্টিনে। সেখানে গিয়ে দেখি রাসেল আর মুনিয়া ও তাসফি বসে বসে আড্ডা দিচ্ছে, সাথে কফিও আছে। তারপর আমিও আড্ডা দিতে লাগলাম। এইভাবে চলে গেল প্রায় 8-9 মাস। এই 8-9 মাসে অনা আমাকে নানাভাবে ইগনোর করেছে, আর আমাকে তো কিছুদিন আগে থেকে অপমান করতে পর্যন্ত ছাড়েনি। আর ওই ছাত্রলীগের সভাপতি আকাশের সাথে এমনভাবে চলাচল করছে, দেখে তো মনে হয় গিয়ে ওই আকাশকে মাথায় তুলে আছাড় দেই। অপরদিকে তাসফিও আমার সাথে রিলেশন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমিও অনাকে দেখানোর জন্য তাসফিকে ব্যবহার করেছি। আজকে সকাল সকাল চলে আসলাম কলেজে। একা এসেছি। কলেজের মাঠের দিকে তাকিয়ে দেখি যে চারদিকে ব্যানার পোস্টার লাগানো। জানেন কার ছবি রয়েছে ব্যানার পোস্টারে? আরে ভাই, রাকিবের সাথে আকাশের। আপনারা ভাবছেন আমি তো রাকিবের লিডার, তাহলে আমার ছবি থাকলো না কেন? কারণ হলো আমাকে বেশি কেউ চিনে না, আর রাকিবকে সবাই চিনে, তাই আমার হয়ে রাকিবের ছবি বিভিন্ন ব্যানারে লাগায়। কলেজে এখনো বেশি মানুষ আসেনি। একটু পর অনা ও আকাশ চলে আসলো। বাইকে আসায় আমাকে দেখিয়ে দেখে সে আকাশকে জড়িয়ে ধরলো। এদিকে আমিও আমার বাইকটা নিয়ে বাইরে চলে আসলাম। তারপর চলে গেলাম তাসফির বাসার সামনে। সেখান থেকে তাসফিকে নিয়ে চলে আসলাম কলেজে। আপনারা তো জানেনই যে তাসফি আমাকে ভালোবাসে। তাহলে চিন্তা করে দেখেন যে ভালোবাসার মানুষের সাথে বাইকে বসলে কেমন ফিলিংসটা লাগে। তাসফি আমাকে পেছন থেকে হালকা করে জড়িয়ে ধরে আছে। কলেজে প্রবেশ করলাম আমি আর তাসফি। তারপর গেলাম আকাশ ও অনার সামনে। আমি আর তাসফি গিয়ে আকাশদের সামনে বসে পড়লাম। এমন সময় আকাশ আমাকে ডাক দিল। এই ছেলে, এদিকে আয় তো। তাসফি, তুমি একটু বসো, আমি আসছি। তাড়াতাড়ি আয়। জি ভাইয়া বলেন। ভাই করে বললাম, কারণ সিনিয়র। মাঠের থেকে বাইরে চলে যা। কেন ভাই? আমি বলছি তাই। ভাইয়া, কলেজে আমার যেখানে খুশি সেখানে বসবো, আপনার সমস্যা কোথায়? তুই আমার সাথে তর্ক করস? যেটা আপনি মনে করবেন সেটাই। তাড়াতাড়ি এখান থেকে সর, এখনই রাকিব বাইরে চলে আসবে। কে আসবে আসুক, আমি সরব না। আর তাছাড়া আপনিও তো মাঠে আছেন।
আমার সাথে তুলনা করিস? তুই জানিস আমি এক ফোনে তোকে কবরে পাঠানোর ব্যবস্থা করতে পারি, আর তোর মতো ফকির আমার সাথে তুলনা করে কেন? আপনি থাকলে আমি থাকতে পারবো না কেন? শর্ত সামনে থেকে। ধাক্কার যোগটা সামলাতে না পেরে পড়ে গেলাম। আর আমার সাথে তোর মতো ফকিরের দেখা যেন না হয়। ওই তো রাকিব ভাই চলে আসছে। আমি উঠে পেছনে দাঁড়ালাম। দেখি তাসফি সহ কলেজের প্রায় ছাত্রছাত্রীরা আমার দিকে তাকিয়ে আছে। অনা কেমন যেন খুশি খুশি হয়ে আছে। মনে হচ্ছে আমাকে অপমান করাতে তার ভালোই লাগছে। আমি পেছনে তাকালাম, দেখি রাকিব সহ আমার গ্যাংয়ের কয়েকজন সদস্য আসছে। আমি সেদিকে আর তাকালাম না, চলে আসলাম তাসফির কাছে। তাসফির কাছে যাইতেই, তুমি আকাশ ভাইয়ের সাথে লাগতে গেছো কেন? চুপ করো তো। কেন চুপ করব? তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল, এতে তোমার মান সম্মান থাকলো? বাদ দাও। চুপ করবো কেন? ধুর, থাকো তো তুমি। অপরদিকে রাকিব কলেজে আসাতে রাজনীতিক কিছু লোকজন কলেজে আসলো। নিশান, এমপি সহ আরও কয়েকজন। রাকিব আমার থেকে বেশ কিছু দূরে দাঁড়িয়ে আছে। আকাশ সহ নিশানেরা রাকিবের সাথে কথা বলছে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। এমন সময় অনায়াসে বলল, দেখলি তুই সত্য কাপুরুষ, পারলে রাকিবের মতো হয়ে দেখা। ওকে, দেখো তাহলে। বলে চলে আসলাম সোজা রাকিবের সামনে। সেখানে গিয়ে আমি সোজা আকাশের কলার ধরে নিয়ে দিলাম দুটা ঠাস ঠাস করে জোর। আমার সাহস দেখে তাসফি, অনাসহ সবাই অবাক। আকাশ তো রেগে গেল। সে আমাকে যেই মারতে যাবে হাত উঠাইছে, বাট হাতটা আর সামনে আসছে না। আকাশ পেছনে তাকাতেই তো অবাক, কারণ আকাশ যেই পেছনে তাকাইছে দেখেছে রাকিব তার হাত ধরে আছে। এটা দেখে আকাশ যেন মহাকাশ থেকে পড়ল। আর আমি সোজা রাকিবকে বললাম, ওর হাতটা ছেড়ে দে, দেখেও কি করতে পারে। নীল, শান্ত হ তো। তুই চুপ কর। ওকে। কি রে, মাঠের বাইরে যাব তাই না? না ভাই, আপনি থাকবেন, আমি চলে যাব। কেন আমি চলে যাই? আর আমাকে ওপরে পাঠাতে তোর জন্য কত মিনিট সময় লাগবে? 1 মিনিট, তাই না? না ভাই, আমি আর আমার বাপের সারা জীবন সময় দিয়েও আপনাকে ওপরে পাঠাতে পারবো না। তাহলে তখন কেন বললি আমাকে উপরে পাঠাতে তোর 1 মিনিট সময় লাগবে? তখন আপনাকে চিনতে পারিনি। ও, তা এখন তো আমাকে চিনিস তাই না? তাহলে আমার পরিচয় বল। জানি না তো কে আপনি। তাহলে তখন বললি আগে চিনতে পারিস নাই। ভাই, আমার ভুল হয়ে গেছে। এখন কি করে ভুলের ক্ষমা পাবি বল? আপনি যাই বলেন তাই করে ক্ষমা পাবো। তুই নামাজ পড়িস? না ভাই। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বি, তাহলে তুই ক্ষমা পাবি। আচ্ছা ভাই। কি রে, তোরা এখানে কেন? রাকিবকে বললাম। আরে একটা কাজে আসছিলাম, পরে আকাশ এখানে আসতে বলছিল। ও, যাক ভালো হয়েছে। তুই এখানে কেন? আরে এটা আমার কলেজ, আমি এখানে ভর্তি হয়েছি। ও, চল আমার বাসায় চল। চল। তারপর আমি রাকিব, তাসফি, রাসেল সহ চলে আসলাম আমি যেখানে থাকি সেখানে। বাসায় এসে রাকিব বলল, কিরে, বাইক কেনার টাকা কই পেলি? তুই যে আমার ব্যাগে টাকা দিয়েছিলি তা দিয়ে কিনছি। কেমনে বুঝলি আমি টাকা রাখছি? আরে আমি জানি। তোরা বস, আমি আসছি। রাসেল, ওদের দিকে দেখিস। আমি যে এই বাইকটা নিয়ে বাসায় থেকে বের হতে ধরেছি, এমন সময় দেখি অনা রিক্সা দিয়ে বাসার সামনে নেমে ভাড়া দিচ্ছে। আমি সেদিকে না তাকিয়ে সোজা চলে আসলাম বাসায়। তারপর চলে আসলাম একটা রেস্টুরেন্টে। এখান থেকে সবার জন্য বিরিয়ানি কিনলাম। সবার বলতে রাসেল, তাসফি, রাকিবরা সহ অনা ও অনার বাবারও কিনলাম। তারপর বিল মিটিয়ে চলে আসলাম বাসার দিকে। বাসায় এসে বাইকটা রেখে ভেতরে ঢুকতেই তো আমি অবাক, কারণ অনা তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে লেগেছে। আমি বলতে লাগলাম, লাগবে না, আমি খাবার নিয়ে এসেছি। আমি যে সব তৈরি করে নিয়েছি। ফ্রিজে রেখে দেন। ওকে, আমাদেরটা রান্না করতে বলি তাহলে। লাগবে না, সবার জন্য নিয়ে আসছি। আমাদের জন্য? ওকে। আমার রুমে আপনিও আঙ্কেল আসেন একটু। হুম। রুমে চলে আসলাম। দেখি রাকিব তাসফির সাথে গল্প করছে আর রাসেল বাকি সবার সাথে। আমি গিয়ে গল্প করতে লাগলাম। একটু পর অনা ও আঙ্কেল চলে আসলো। তারপর সবাই মিলে ঘন্টাখানেক আড্ডা দিলাম। পরে খাওয়ার পর্ব শেষ করলাম। তাহলে আজকে আসি রে। এখনো চলে যাবি? কাজ আছে রে। ওকে। একটা কথা বলার আছে, এদিকে আয়। বল। কিভাবে যে বলি। আরে বেটা বল। আসলে তাপসির আমার পছন্দ হয়েছে।
মানে? তার থেকে আমি বিয়ে করতে চাইতেছি। ও, তুই একটু দেখিস বিষয়টা, আমি কি দেখতে খারাপ নাকি? কে বলছে তুই খারাপ? আসলে রাকিবের চেহারাটা দেখতে হিরোদের মতো। আমি সব ঠিক করে রাখবনি। ওকে, আর টাকা কবে নিয়ে আসবো? তোদের কষ্ট করে টাকা দেওয়া লাগবে না রে, ওই টাকাগুলো তো সবই তো। যখন দরকার হবে নিয়ে নিব। রাসেল, তাসফি, রাকিবেরা চলে গেল আর আমি সুধার রুমে চলে আসলাম। আমার পিছে অনাও রুমে আসলো। তারপর আমাকে বলতে লাগলো। অনা চলে গেল আর আমি শুয়ে পড়লাম। বিকালে ফোনের শব্দে ঘুম ভাঙলো। দেখি রাসেল ফোন দিয়েছে। তারপর আমি রিসিভ করলাম। বল। কই রে তুই? কেন, বাসায় কি হয়েছে? না এমনি, একটু দেখা করতে পারবি? তুই চাচার চায়ের দোকান আয় তাহলে। আমি উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম চাচার চায়ের দোকানে। সেখানে গিয়ে দেখি রাসেল বসে আছে। আমাকে দেখে রাসেল বলতে লাগলো, কিরে তোর আসতে এত সময় লাগে? কত সময় লাগলো? পুরো 46 মিনিট লাগছে। ও, তাহলে আর 14 মিনিট পরে আসমুনি। এখন যাই। ফাজলামো বাদ দে হালা, আমি একটা সমস্যায় পড়ছি। আচ্ছা বলতো, দেখি কি সমস্যা? আরে মুনিয়ার বাবা নাকি ওর বিয়ে ঠিক করেছে। কি কস? কার লগে? কবে? আরে বগুড়ার এক ছেলের সাথে 5 দিন পরে নাকি বিয়ে, আর ওর নাকি কলেজে আসতে দিবে না। তোর এগুলা কে কইছে? আর আজকেই না তুই মনিয়ার সাথে কথা বলছিস? আরে কলেজ থেকে যাওয়ার পর একটু আগেই বলেছে আমাকে ফোন করে, আর ওই খুব কান্না করতেছে। চিন্তা নাই, তুই কিছু কর ভাই। ওই চিন্তা করিস না, আমি আছি তো। প্লিজ ভাই কিছু কর। চিন্তা না করতে বললাম তো। চল ঘুরে আসি মুনিয়ার বাসার সামনে থেকে। চল। চলে আসলাম মুনিয়ার বাসার সামনে। তারপর আমি আর রাসেল চলে গেলাম মুনিয়ার বাসায়। আপনারা ভাবছেন যে মুনিয়ার বাসায় আমি কেমনে আসলাম? আসলে মুনিয়ার বাবা মা আমাকে তাদের ছেলের মতো দেখে। আর তার থেকে বড় কথা হলো যে আমি বগুড়ার মানুষ। গিয়ে দেখি আঙ্কেল বাহিরে বসে আছে আর পেপার পড়ছে। আমাকে দেখে বলতে লাগলো, আরে নীল যে, কেমন আছো বাবা? জি আঙ্কেল, ভালো। আপনি কেমন আছেন? ভালো। তা কি মনে করে আমাদের বাসায়? এমনি আসলাম বিরিয়ানি খেতে। এর আগে অনেকবার এসেছি মুনিয়ার সাথে বিরিয়ানি খেতে। ও, তা তোমার সাথে ওটা কে? আসলে এটা আমার বন্ধু রাসেল। রাসেলকে মুনিয়ার বাবা চিনে না, কখনো এ বাড়িতে আসেনি। আসছে কিন্তু ভেতরে আসেনি, আর এর আগে কখনো তাকে দেখেইনি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মুনিয়া আর আন্টি কোথায় আঙ্কেল? তোমার আন্টি তো রান্না করে, আর মনিয়া ওর রুমে আছে। ও আচ্ছা, আমি তাহলে মুনিয়ার রুমে যাই। আমি তাহলে তোমার আন্টিকে বিরিয়ানি রান্না করতে বলি। আচ্ছা ঠিক আছে। চলে আসলাম মুনিয়ার রুমে। এসেই আমি আর রাসেল তো অবাক। আমি আর রাসেল তো মুনিয়ার রুমে ঢুকেই অবাক, কারণ মুনিয়ার এখন কান্না করার কথা, কিন্তু সে কার সাথে ফোনে যেন হেসে হেসে কথা বলছে। কান্না করার কথা বললাম, কারণ হলো যে তার বিয়ে অন্যজনের সাথে ঠিক হয়েছে। আমাকে আর রাসেলকে দেখে সে অবাক হয়ে গেল আর বলতে লাগলো, নীল ভাইয়া জি, কেমন আছো? ভালো। তুমি? ভালো আছি। আর রাসেল, তুমি এখানে কেন? আমার সাথে এসেছে। নীল তুই থাক, আমি গেলাম। আরে যাক না, তোমার সাথে কথা আছে। আমি গেলাম, তুই আসিস। ওকে, যাও। রাসেল রাগ করে যে বাইরে বের হতে যাবে, এমন সময় মুনিয়া বলল, যেও না, বিরিয়ানি খেয়ে চলে যেও। আর নীল ভাইয়া তো খাওয়ার জন্য আসছে। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, তাও কিছু বললাম না। আচ্ছা থাক মুনিয়া, আমিও চলে যাচ্ছি। চলে যাবা কেন? এমনি কাজ আছে। আরে বিরিয়ানি তো নষ্ট হয়ে যাবে। আর আমি জানি রাসেল তোমাকে এখানে নিয়ে আসছে বিয়ে ভাঙানোর জন্য। না, তোমার সাথে দেখা করার জন্য এসেছে। আর যেন দেখা না হয়, আমি এই দোয়াটাই করি। কেন? আরে আমার সাথে কার বিয়ে হচ্ছে জানেন? কার? বগুড়ার এমপির ছেলে, যার কাছে রাসেলের মতো ছেলের অভাব নাই। তো কি হয়েছে? তুমি কি বলতে যাচ্ছ? আমি বলতে চাচ্ছি যে আমি নিজের ইচ্ছে তাকে বিয়ে করছি। তুমি না রাসেলকে ভালোবাসো? ভালোবাসা দিয়ে কি পেট ভরবে? আর আমার স্বপ্ন পূরণ করবে কি দিয়ে? মুনিয়া, তুমি এসব কি বলছো? যা বলছি ঠিকই বলছি। আর শুনো, তোমরা আমার বিয়েতে আসবা, কিন্তু সেখানে তোমাদের সাথে আমার স্বামীর পরিচয় করিয়ে দিব।
বগুড়াত কোনো বিপদে পড়লে হেল্প নিতে পারো। তোমার বাড়িও তো বগুড়াতে। মনিয়া, মজা করো না তো, খুব টেনশনে আছি, যা কিছু করতে পারি। আমি কেন মজা করব? আর তুই কি করতে পারবি? আমি তোমাকে সত্যি ভালোবাসি, বুঝলি? কিন্তু যদি মেহেদি জানে যে আমি তোমাকে ভালোবাসি, তাহলে তোমাকে মেরে ফেলবে। এতক্ষণে বুঝতে পারলাম আমাদের সাথে খারাপ ব্যবহার করার কারণ। তুমি কি রাসেলকে বিয়ে করবে? করতে তো চাই, কিন্তু মেহেদি তা করতে দিবে না। মেহেদির বিয়ে হবে না, ওই দিন তোমার আর রাসেলের বিয়ে হবে। মানে বুঝলাম না। দেখা হবে বিয়ের দিন। বাই। বিরিয়ানি খাবে না? ইচ্ছা নাই। চলে আসলাম মুনিয়াদের বাসা থেকে। মুনি আজকে যে কথাগুলো বলল তা শুনে মনটা খারাপ হয়ে গেছে। আমি নাকি সবসময় মুনিয়ার বাসায় বিরিয়ানি খেতে যাই, আর কোনো দিন মুনিয়ার বাসা থেকে এক গ্লাস পানিও খাবো না। তারপর রাসেলকে ওর বাসায় দিয়ে আমিও বাসায় চলে আসলাম। রাত হয়ে গেছে, শুয়ে আছি নিজের রুমে। এমন সময় অনার ডাক। কি করো? শুয়ে আছি। খাবে না? না, খাবো না, আপনি খেয়ে নেন। দেখো, আমাকে আর আপনি আপনি করে বলবে না। আমি আপনি করেই বলবো। কেন আপনি করে বলবে? কারণ আপনি আমাদের কলেজের ছাত্রলীগের সভাপতির জেফ, তাই। কে বলেছে তোমাকে? কেন মনে নাই? কয়েক মাস আগে তো আপনি আমাকে বললেন। সেটা কেন বলছি তা কি জানো? কোনো কারণ জানতে চাই না। আর আমি নিজের চোখে দেখছি আপনারা কলেজে কেমনভাবে কথা বলেছেন, আমাকে অপমান করেছেন। সত্যটা শুনবা এখন? না, আর কোনো কথা শুনতে চাই না। আর আপনি এখন চলে যান। কেন চলে যাব? আমি ঘুমাবো, তাই। ওকে, কিন্তু কালকে আমাকে তোমার সাথে করে কলেজে নিয়ে যেতে হবে। পারবো না। কেন? আমার সাথে তাসফি যাবে, তাই। না, আমি যাব। কেন? আপনার সেই আকাশ কই? ওর কথা আর বলো না। আচ্ছা, তোমার আর রাকিবের সম্পর্ক কি? দেখেন, এটার উত্তর আগেও পেয়েছেন। ওটা তো কোনো উত্তর না। ধুর, চলে যান তো, আমি কলেজ যাব সকালে। অনা চলে গেল। আমি শুয়ে আছি। এমন সময় মনে পড়ে গেল রিমির কথা। রিমি আমাকে সপ্তাহে 2 থেকে 3 দিন বিরিয়ানি রান্না করে খাওয়াতো। রিমির মতো আর কখনো কেউ আমাকে বুঝবে না। রিমির মতো আমার খেয়াল আর কেউ রাখে না। রিমির পর এই অনাকে ভালোবাসলাম, তাও আবার ছেঁকা। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা মনে নাই। সকালে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। তারপর দেখে রাসেল ফোন দিয়েছে। কিরে, কই তুই? বাসায়। কেন? কলেজে আসবি না? হুম। শালা কয়টা বাজে জানিস? 8:13 বাজে। কি? শালা তাড়াতাড়ি আয়। আচ্ছা, তুই ফোনটা রাখ, আমি আসতেছি। তারপর আমি ফ্রেশ হয়ে অনাদের ফ্ল্যাটে গেলাম। সেখানে অনার আঙ্কেল বসে আছে, সামনে খাবার প্লেট। আঙ্কেল কেমন আছেন? বাবা বলো, তুমি? জি ভালো। তারপর খেয়ে আমি বাইকটা নিয়ে বাইরে বের হলাম। রাস্তায় দাঁড়িয়ে যেই ফোনটা বের করব রাসেলকে ফোন দেওয়ার জন্য, এমন সময় কে যেন আমার বাইকের পেছনে উড়ে এসে জুড়ে বসলো। আমার তো সেই রাগ উঠে গেল। পেছনে করে দেখতেই তো আমি অবাক হয়ে গেলাম, কারণ সে আর কেউ না, সে হল অনা। আমি বলতে লাগলাম, এটা কি হলো? কই, কি হলো? আপনি আমার বাইকে বসলেন কেন? আমার ইচ্ছা হয়েছে তাই। তাড়াতাড়ি নামেন, না হলে ফেলে দেবো কিন্তু। পারলে তাই দাও, আমি নামছি না। আমার সাথে রাসেল যাবে। এখন থেকে আমি আর তুমি যাব, আর কেউ যাবে না। না, আমি আর রাসেল যাব, আর কেউ যাবে না। কলেজের সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু। হোক। যাবা কি না? আপনাকে নিয়ে আমি যাব না। ওকে, দাঁড়াও, আমি নামছি। বলেই অনা বাইক থেকে নামলো। তারপর বাইকের সামনে এসে দাঁড়ালো। আর আমি তো ভয়ে শেষ, কারণ মেয়ে মানুষকে বিশ্বাস নাই কখন কি করে। তারপর অনা বেশি কিছু করলো না, শুধু বাইকের চাবিটা নিয়ে নিল। তারপর বলতে লাগলো, আমি কলেজে গেলাম। আমার বাইকের চাবিটা দিয়ে যান। না, দিব না। কেন দিবেন না? আমাকে নিয়ে গেলে চাবি দিব। আপনাকে আমি নিয়ে যেতে পারবো না। তাহলে চাবিও পাবা না। কি আর করার। তারপর বললাম, ওকে চলেন। তারপর আমি আর অনা দুজনে কলেজে চলে আসলাম। কলেজে এসে পড়লাম আর এক বিপদে। আজকে নাকি ক্লাস করা হবে না। আজকে নাকি সে আমাকে কিছু কথা বলবে। আমি জানি তার সাথে না গেলে কি করবে, তাই চলে আসলাম অনার সাথে। কলেজ মাঠের এক কোনায় আমি আর অনা বসলাম।
তারপর অনা বলতে শুরু করলো। আচ্ছা, আমি এখন যে কথাগুলো বলবো তা কিন্তু মনোযোগ সহকারে শুনবে। বলেন। প্রথমে আমাকে আপনি বলা বন্ধ করো, না হলে কিন্তু। আচ্ছা বলো। তুমি আমাকে এই 7-8 মাস ইগনোর করছো কেন? কই, আমি তো কিছু করিনি। আসলে আমি অনাকে কয়েক মাস অনেক অপমান, অনাকে দেখে দেখে তাসফির সাথেও মিশছি। করনি? আচ্ছা, ওসব বাদ, আসল কথায় আসি। বলো। আসলে আমি তোমাকে আকাশের সম্পর্কে মিথ্যা বলেছি। আকাশ আমাকে বলতে বাধ্য করছিল। মানে? আসলে আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি। তারপর তোমাকে আমাদের কলেজে ভর্তি করাইছি, আর আকাশ তা জানতে পারে। তারপর আকাশ আমাকে বলে যে আমি যদি তোমার সাথে মিশি তাহলে তোমাকে ওই মেরে ফেলবে, আর তাই আমি তোমাকে সেদিন অপমান করছিলাম। এগুলো আমার বিশ্বাস হচ্ছে না। ওকে, 5 মিনিট। তারপর অনা কাকে যেন ফোন করে ডাকলো। এই যে এর কাছ থেকে সব শুনো। আকাশ আসছে, তার মানে আকাশকে ফোন দিছিল। অনা যা বলছে সব কি সত্য? ওকে, চলে যাও। আকাশ চলে গেল। তো এখন আমি কি করব? কিছু না, তুমি ক্লাসে যাও, আমি বাসায় গেলাম। তারপর অনা বাসায় চলে গেল, আর আমি ক্লাসে চলে গেলাম। গিয়ে দেখি তাসফি আর রাসেল বসে আছে, আর রাসেল কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি গিয়ে তাদের পাশে বসতে লাগলাম। তাসফি, কিছু কথা ছিল। বলো। তুমি কিভাবে নিবে জানি না। আরে বলো। আসলে আমার বন্ধু রাকিব তোমাকে বিয়ে করতে চায়। ও, তা কবে বিয়ে করবে? তুমি যদি বলো আজকে, তাহলে সে কালকে এসে তোমাকে বিয়ে করবে। কালকে কেন? আরে আসতে তো সময় লাগবে। আর তুমি কি রাকিবকে পছন্দ করেছ? বাট তার আগে তোমাকে করতাম। ও, আর শোনো, 4 দিন পর রাসেলের বিয়ে। জানে রাসেল সব বলেছে। ও ভালো। আর রাকিবের নাম্বার নিবে না? লাগবে না, আছে আমার কাছে। কই পাইলা? সে নিজে দিয়ে গেছে। আমরা তাহলে চলে যাই, তুই ক্লাস কর। কে ফোন দিয়েছিল রে? আরে মুনিয়া। ও, তাহলে যা। তারপর ওরাও দুজনে চলে গেল। আমি ক্লাস করলাম, আর ক্লাস শেষ করতে করতে বিকাল হয়ে গেল। তাই আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ওনার কয়েকটা ফ্রেন্ড আর রাসেল সহ তাসফিও এসেছে। আমি তাদের দেখে অবাক। তার থেকে অবাক হলাম একটু হুজুর টাইপের লোককে দেখে। তার হাতে একটা বড় খাতাও আছে। আমি ভিতরে যাইতেই রাসেল বলল, আরে নীল, তাড়াতাড়ি আয়, কখন ধরে বসে আছি তোর জন্য। কেন? বেশি কথা না বলে এই পাঞ্জাবিটা পরে আয়। কিন্তু কেন? আরে পরে কথা হবে, আগে এটা পরে আসো। তারপর কি আর করার, আমি গিয়ে পাঞ্জাবিটা পরে আসলাম। তারপর আমাকে আরও অবাক করে দিল। হুজুর টাইপের লোক। আমি তো পুরাই আবল হয়ে গেলাম। বসে আছে নিজের রুমে। একটু আগে আমার সাথে কি হলো এটা ভাবছি। সারা জীবন শুনে আসছি বউ স্বামীর জন্য বাসর করে থাকে, আর আমি বউর জন্য বাসর করে বসে আছি। আপনারা ভাবছেন কেন বসে আছি? আরে ভাই, একটু আগে আমার আর অনার বিয়ে দেওয়া হয়েছে। অনার রুমে আসলো। সরি গো, আমার আসতে দেরি হলো। ধুর, এটা কেমনি করলে? তুমি আমার জীবন সম্পর্কে কিছুই জানো না। আমি সব জানি, রাকিব ভাই আমাকে সব বলেছে। মানে কি? রিমির আর তুমি যে গ্যাংস্টার, সব। তাও আমাকে আর কিছু বলতে দিল না। সে তার কাজ শুরু করে দিল, মানে বাসর করে কাজ। দেখতে দেখতে মুনিয়ার বিয়ের দিন চলে এসেছে। আজকে আমি, রাসেল, তাসফি সহ তাসফির পরিবারের সবাই, অনার আব্বু সহ সবাই চলে আসলাম বগুড়াতে। তারপর বগুড়ার এমপির সাথে সব মিটিয়ে রাসেল আর মুনিয়ার বিয়ে দিলাম। তারপর তাসফি আর রাকিবের বিয়ে দিয়ে দিলাম।